হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। সো আশা করি সব সুস্থ আছো এবং ভালো আছো। যে আমাদের ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সাবজেক্টের যে ক্লাস চলছে, ইউনিট নাম্বার 2। আর সেই ইউনিট নাম্বার 2 এর আমাদের আজকে লাস্ট লেকচার, যেখানে আমাদের অলরেডি 4টে থেকে 5টা লেকচার কমপ্লিট হয়ে গেছে 2 নম্বর ইউনিটে। কিন্তু সবার প্রথম ভালো করে শোনো, আজকের লেকচারটা এতটাই ইম্পর্টেন্ট যেটা সেমিস্টারে তোমাকে একটা ফুল 8 নম্বরের কোশ্চেন এনে দেবে। যারা ভাবছো যে সেকেন্ড ইউনিট থেকে আমি নিউমেরিক্যাল অ্যাটেন্ড করবো না, তাদের জন্য বলবো আজকের এই লেকচারটা প্রচুর ভাইটাল হতে চলেছে। কেন ভাইটাল? কারণ কি সেকেন্ড ইউনিটে যেগুলো সব থেকে শর্ট নোটস আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, সেটার মধ্যে আজকে আমরা পড়াবো ইম্পিডেন্স সার্চ লোডিং এফেক্ট বলতে কি, স্কিন এফেক্ট বলতে কি, ফ্যারান্টি এফেক্ট বলতে কি, প্রক্সিমিটি এফেক্ট বলতে কি, এবং ট্রান্সপোজিশন মেথড কি। অর্থাৎ ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সাবজেক্ট আমরা যে পড়ছি, সেখানে আমরা অলরেডি লং লং কালকেই কমপ্লিট করেছি। কি কি পড়তে হবে না করতে হবে বলে দিয়েছি, কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে, সার্কিট ডায়াগ্রাম সবকিছু আলোচনা করে দিয়েছি। শর্ট ট্রান্সমিশন লাইন কমপ্লিট করে দিয়েছি, মিডিয়াম করে দিয়েছি, মিডিয়ামের মধ্যে পাই মডেলটাও কমপ্লিট করে দিয়েছি, যেখানে আমরা সম্পূর্ণ সার্কিট ডায়াগ্রাম, এবিসিডি প্যারামিটার, তারপর ফেজার ডায়াগ্রাম, ভোল্টেজ রেগুলেশন, এফিসিয়েন্সি অল ইনক্লুড ছিল। ঠিক তেমনি ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক কিছু নলেজ পাবে। এবং যারা ক্লাসটা দেখছো অবশ্যই নোট ডাউন করে রাখবে, কারণ কি কিভাবে শর্ট নোটস তৈরি করতে হয় একটা পরীক্ষাতে। যে আমরা সম্পূর্ণ শর্ট নোটস মানে সম্পূর্ণ হিস্ট্রি তুলে দিয়ে আসবো, সেটা করলে হবে না। টু দা পয়েন্টে করতে হবে, ডায়াগ্রাম দিতে হবে এবং পয়েন্টগুলো পুরো স্পেসিফিকেশন থাকতে হবে। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, খুবই ইন্টারেস্টিং। যে ট্রান্সমিশন লাইনে যে এফেক্ট গুলো হয়, যে এফেক্ট গুলোর মধ্যে অনেক সময় কে সেন্ডিং এন্ডের ভোল্টেজটা রিসিভিং এন্ডের ভোল্টেজটা সেই পরিমাণে পায় না, তার জন্য যেই লস গুলো হয় সেই লস গুলোকে আমরা রিকোয়ারমেন্ট গুলোকে রিডিউস করবো। কারণ কি আজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়ছি, যদি লস অনবরত হতে থাকে তাহলে ট্রান্সমিশন লাইনের এফিসিয়েন্সি কমে যায়, এফিসিয়েন্সি কমে গেলে লোড আউটপুটটা কমে যায়। তো আমরা ট্রান্সমিশন লাইনে আজকে পড়তে চলেছি আমরা যেটা যেটা সম্পূর্ণ মেথড। যেমন ধরো আজকে সবার প্রথম পড়াবো যে সার্চ ইম্পিডেন্ট লোডিং মেথড বলতে কি, স্কিন এফেক্ট বলতে কি, প্রক্সিমিটি বলতে কি, ফ্যারান্টি এফেক্ট বলতে কি। এই তিনটা জিনিস ভালো করে শোনো, স্কিন এফেক্ট, প্রক্সিমিটি এফেক্ট, ফ্যারান্টি এফেক্ট, মোস্ট দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা তুমি ইন্টারভিউতে, ভাইভাতে এবং সেমিস্টারে সবচেয়ে একটা বিরাট বড় রোল প্লে করে। তো ক্লাসটা কন্টিনিউ করো, আশা অনেক কিছু বুঝতে পারবে। অ্যাপস থেকে সব ক্লিয়ার আছে? অ্যাপস থেকে ক্লিয়ার আছে? অল ক্লিয়ার? যে জয়েন করেছো একটু রেসপন্স। ওকে, থ্যাংক ইউ। তো তোমাদের যারা এখানে গুগল মিটে রয়েছে, কালকে আমি খুব একটা এনার্জি দিয়ে ক্লাস। হ্যাঁ, কি বলছো বলো? সাউন্ড কম আছে? কোথা থেকে কোথা থেকে কোথা থেকে সাউন্ড? সাউন্ড অ্যাপ, সাউন্ড অ্যাপটি ফিক্সড আছে। এটা আমি মাইক্রোফোন নিয়েছি না, একটু চেক করে নিও মাইক্রোফোন আছে। তো এনিওয়ে, আমরা প্রিভিয়াস লেকচারে আগামী কালই তোমাদের ক্লাস নিয়েছিলাম, যেখানে আমি তোমাদের 30 মিনিট কন্ট্যাক্ট করতে পেরেছিলাম। তারপর আমার শরীরে অসুস্থতার কারণে আমি কন্টিনিউ করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। কিন্তু হ্যাঁ, আমার লং ট্রান্সফারেন্স কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেটাকে আমি রিপ্রেজেন্ট করেছিলাম। বাট স্টিল একটা পিডিএফ দিব বলেছিলাম, এখন দেওয়া হয় না। আমি আজকে ছবি তুলে পাঠিয়ে দেবো, তোমরা ওখান থেকে লং ট্রান্সফারেন্সের যেমন ডিটো রয়েছে সেটাকেই প্র্যাকটিস করবে। ওকে। ইভেন যেটাকে বলার বিষয় সেটা হচ্ছে সম্পূর্ণ আজকের ক্লাসটা মনোযোগ সহকারে টু দা পয়েন্টে শোনো। থিওরিটিক্যাল হতে পারে, থিওরিটিক্যাল, বাট কনসেপচুয়াল না থাকলে তুমি কি করতে পারবে না, ইন্টারভিউ বলতে পারবে না, ভাইভাতে বলতে পারবে না, কাকে বুঝাতে পারবে না। তো আমি মনে করি এই যে স্কিন এফেক্ট, প্রক্সিমিটি এফেক্ট, ফ্যারান্টি এফেক্ট, এই তিনটে এফেক্ট না ট্রান্সফার লাইনে ভীষণ বড় রোল প্লে করে। তো চলো কন্টিনিউ করি। সবার প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সার্চ ইম্পিডেন্স লোডিং। আচ্ছা, পিডিএফ শো করছে? পিডিএফ শো করছে, একটু রেসপন্স করবে। অ্যাকচুয়ালি তোমাদের তোমাদের সাথে সাথে তোমাদের সিনিয়রদের মক টেস্ট চলছে, মানে জিলেট ব্যাচের মক টেস্ট চলছে এটা। ঠিক আছে, এরা মক টেস্ট দিচ্ছে, এখানে মিউট করা হচ্ছে, এদের সঙ্গে কোনো প্রবলেম হবে না। যদি এদের সঙ্গে কোনো তোমাদের ইন্টারনেট হয় বা প্রবলেম হয়, আমাকে ইনফর্ম করতে থাকবে। আশা করি কোনো প্রবলেম হবে না, সেই সিস্টেম চেঞ্জ করা আছে। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের দেখো, আমাদের প্রিভিয়াস লেকচারে আমরা লং ট্রান্সফার লাইন কমপ্লিট করে দিয়েছিলাম। এবারে এখান থেকে আমরা সম্পূর্ণ কি করব, সার্চ ইম্পিডেন্স লোডিং থেকে ডাইরেক্ট যাব। অ্যাকচুয়ালি প্রথমত জানতে হবে যে সার্চ ইম্পিডেন্স লোডিং বলতে কি। দেখো, সার্চ ইম্পিডেন্স সবার প্রথম আমার একটা কনসেপ্ট আসছে, যেটা হচ্ছে সম্পূর্ণ লোডিং, একটা হচ্ছে সার্চ। প্রথম হচ্ছে সার্চ,
একটা আছে ইম্পিডেন্স আর একটা আছে লোডিং। এবারে প্রশ্ন হচ্ছে সার্চ ইম্পিডেন্স লোডিং বলতে কি স্যার? সার্চ ইম্পিডেন্স লোডিংকে আমরা সম্পূর্ণ SIL বলে থাকি। SIL বলে থাকি। শর্ট নোটস পরীক্ষায় খুব জিজ্ঞেস করে। কি জিনিসটা ভালো করে একটা বেসিক্স কনসেপ্ট নাও। বেসিক্স কনসেপ্ট কি বলতে চাইছি? ধরো ট্রান্সফার লাইন দেখেছো সবাই, আমি পড়েছি আগের দিন, বলো। ট্রান্সফার লাইন পড়েছি তো সবাইকে। তার ক্ষেত্রে কি কি দেখতে পেয়েছো? কম্পোনেন্টেন্স, ইন্ডাকট্যান্স। তাহলে তিনটে প্রপার্টির মধ্যে আমাকে একটা কথা বলো তো, তোমরা এসি সার্কিট পড়ছো না সবাই? এসি সার্কিট পড়েছো তো? তাহলে এসি সার্কিটের ক্ষেত্রে আমরা যখন সম্পূর্ণ পড়েছিলাম যে এসি সার্কিটের ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করে যে RL সার্কিট, RC সার্কিট, RLC সার্কিট, সিরিজ, প্যারালাল পড়েছো না? পড়েছো কি পড়োনি? স্বাভাবিক পড়েছো। তো সিমিলারলি এদেরকে সার্চ ইম্পিডেন্স লোডিং বলতে, ইম্পিডেন্স কোথার অর্থটা কি? এখানে রিঅ্যাক্ট্যান্স প্রপার্টি থাকতে পারে, রেজিস্ট্যান্স প্রপার্টি থাকতে পারে, ক্যাপাসিট্যান্স প্রপার্টি থাকতে পারে, রাইট? তাহলে আমরা ইম্পিডেন্স ব্যাপারটা বুঝলাম। লোডিং মানে কি? ট্রান্সমিশন লাইনের সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে যে পাওয়ারটা যাচ্ছে, যদি সেই ট্রান্সমিশন লাইনে কন্ডাক্টরের মধ্যে কোনো এফেক্টেড করে যদি লোডকে শেয়ারকে সম্পূর্ণ করতে করতে ডিসব্যালেন্স করে, তাহলে সার্চ ইম্পিডেন্স লোডিং আমরা এক কথায় বুঝতে পারছি বেসিক ভাষায়, কোন একটা ট্রান্সমিশন লাইনের মধ্যে যদি রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, ক্যাপাসিট্যান্স এবং কন্ডাক্ট্যান্স প্রপার্টি থাকার দরুন যখন রিঅ্যাক্টিভ পাওয়ারকে একটা ব্যালেন্স শিফট করার জন্য যে এফেক্টটা ঘটে সেটাকে আমরা সার্চ ইম্পিডেন্স লোডিং এফেক্ট বলি। আবারও বলবো, তাহলে আমরা বলো তো আমাকে পাওয়ার ট্রায়াঙ্গেল সবাই পড়েছো না? পাওয়ার ট্রায়াঙ্গেল সবাই পড়েছো কি পড়ো নি? পাওয়ার ট্রায়াঙ্গেল, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। দেখো এই মনে আছে না যে কফি হাউসের কথাটা বলেছিলাম, যে কফি হাউসে কফি খেতে গিয়েছো, ফুল একটা কোক দিয়েছে বা কফি দিয়েছে, কফির উপরে বুদবুদ রয়েছে, উপরটায় ফেনা রয়েছে, ফেনাটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, টোটাল যেটা নিড পাচ্ছ অ্যাক্টিভ পাওয়ার, আর টোটালটা যে বুদবুদ প্লাস নিড সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, আমরা পড়েছিলাম। তো এখানে কি বলছে দেখো, প্রথম বেসিক ভাষায় একটা ট্রান্সমিশন লাইনে যখন রিঅ্যাক্টিভ পাওয়ারকে ব্যালেন্স করতে গেলে সার্চ ইম্পিডেন্স লোডিংকে মেনটেন্স করতে হয়। এক কথায় শুনে রাখো, আমি কি বললাম? কি বললাম স্যার? বললেন যে ট্রান্সমিশন লাইনের মধ্যে যখন পাওয়ারটা ফ্লো করছে, স্পেসিফিকেশন পাওয়ার লোড, যখনই তোমার যখন তোমার সরি যখনই তোমার সম্পূর্ণ ক্যাপাসিটার, ইন্ডাক্টর, রেজিস্টার রয়েছে, তিনটে প্যারামিটার, তাহলে তিনটে প্যারামিটার জেড ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি স্কয়ার বলতে পারি ইম্পিডেন্স প্রপার্টি। তো ট্রান্সমিশন লাইনের মধ্যে যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা রয়েছে, সেই রিঅ্যাক্টিভ পাওয়ারটা যখন চেঞ্জ হয় সেটাকে ব্যালেন্স শিফট করার জন্য আমরা সার্চ ইম্পিডেন্স লোডিংটাকে মেনটেন করতে হয়। আশা করি বুঝতে পেরেছো সবাই ক্লিয়ারলি। এবারে কি বলছে এখানে একটু আসো থিওরি দিক থেকে। যে বুঝতে পারবে না আমাকে বলবে, আমি একবারে জায়গায় 100 বলে যাব, কিন্তু এর নতুন টপিক শিখতে হবে। পাওয়ার লোড, যেই পাওয়ার লোড ক্যাপাসিটিভ, রিঅ্যাক্টিভ পাওয়ার ভোল্টেজ টু সম্পূর্ণ সিরিজ ইন্ডাকটিভের সঙ্গে, মানে এখানে এল রয়েছে দেখতে পাচ্ছ, জাস্ট কালারটা চেঞ্জ করি, এই দেখা যাচ্ছে তো সিরিজ, এখানে দেখো সিরিজে রয়েছে ইন্ডাক্টর গুলো সিরিজে রয়েছে তো, ক্যাপাসিটর গুলো প্যারালাল রয়েছে। হ্যাঁ, ক্যাপাসিটর তো প্যারালাল রয়েছে তো। কি বলছে বলো তো? ট্রান্সমিশন লাইনে এই যে লোডটা সার্চ ইম্পিডেন্স লোডিং, দ্যাট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ স্পেসিফিকেশন একটা লোড। দেখো এখানে লেখা আছে রেফার টু দ্য পাওয়ার লোড। এই পাওয়ার লোডটা কি? পাওয়ার লোডটা কিছুই না, এটা সম্পূর্ণ একটা স্পেসিফাই লোড, স্পেসিফিকেশন একটা কোন লোড, ধরে না স্পেসিফিকেশন একটা কোন লোড, সেই স্পেসিফিকেশন লোডটার মধ্যে ভালো করে বোঝো, কিন্তু এগুলো কেউ ডিটেলসে বলে না, যার মধ্যে নলেজ থাকবে সেই কিন্তু ডিটেলসে বলবে, আর আমাদের মধ্যে নলেজ রয়েছে তোমাদেরকে এক্সপ্লোর করতে পারছি। যখনই কোনো একটা ট্রান্সমিশন লাইনের মধ্যে স্পেসিফিক একটা লোড ফ্লো করবে, সেখানে কি হবে? ক্যাপাসিটিভ, রিঅ্যাক্টিভ, দ্যাটস মিনস সিটা কি হয়ে যায়? সিটা কি হয়ে যায় এসি সার্কিটের ক্ষেত্রে? এসি সার্কিটটা হয়ে যায় এক্সসি। আর এক্সসি মানে কি হয়? এক্সসি মানে হয় স্যার 1/ওমেগা সি, ওমেগা সি। আর ওমেগা সি মানে তো তোমরা সবাই কম বেশি জানো, দিস ইজ দ্য ওমেগা মানে কি হচ্ছে স্যার? 2 পাই এফ সি। ইয়েস অর নো? 2 পাই এফ, রাইট? ওমেগা মানে
তাহলে এফ সি, রাইট, আমরা সবাই কম বেশি পড়েছি 1/2 ওমেগা সি। তার মানে আমাদের কি করছে এটা, দিস ইজ দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। এবারে বলতে ট্রান্সফার লাইনের মধ্যে সিও রয়েছে, এলও রয়েছে, এল রয়েছে সিরিজে, সি রয়েছে ক্যাপাসিট্যান্স প্যারালালে। এর কন্ডিশন কি হবে, ট্রান্সমিশন লাইনে না স্যার সম্পূর্ণ এই দুটো প্যারামিটার আমাকে অ্যাকচুয়ালি সার্চ ইম্পিডেন্স লোডিং এর মধ্যে ইকুয়াল হয়ে যাবে। মানে স্যার ইকুয়াল মানে এখানে একটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বডি পাচ্ছি, আর একটা এই এল এর জন্য কি পাবো, এল এর জন্য কি পাবো ভূমিকা, স্যার পাবো স্যার এক্স এল। আর এক্স এল মানে স্যার আপনি পড়িয়েছেন যে 2 পাই এফ এ, এসব পড়ে থার্ড সেমিস্টারে। তাহলে সিমিলারলি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স যদি হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স হবে। নেহা বুঝতে পারছো? তাহলে ওমেগা এল, তাহলে ওমেগা এল যদি হয় তাহলে দ্যাটস মিন ট্রান্সফার লাইনের দুটো প্রপার্টি দেখতে পাচ্ছি স্যার, এল এর এফেক্টের জন্য একটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, সরি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, আর এল এর জন্য ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে সার্চ ইম্পিডেন্স লোডিংটা কি, এটা একটা পাওয়ার যখন ফ্লো করছে তখন ট্রান্সফার লাইনের মধ্যে যখন অপারেট হচ্ছে, অ্যাডিশনালি এই যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের ফলে ক্যাপাসিট্যান্স রিঅ্যাক্টের ফলে একটা লিডিং পাওয়ার ফ্যাক্টর ফ্লো করে। আর সেখানে সম্পূর্ণ কি হয়, এই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স যে পাওয়ার দুটো রয়েছে সেটা ইকুয়াল হতে হবে। মানে এক্সএল আর এক্সিটা দুটোকে সমান হয়ে যাওয়ার ফলে যখনই হচ্ছে তখন কি হচ্ছে বলতো, এই দুটো সমান হয়ে যাওয়ার ফলে একটা সম্পূর্ণ রেজাল্টেন্টটা জিরো ফ্লো করছে। আর সেই সময় রিঅ্যাক্টিভ পাওয়ারটা একটা এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো করে শুনে নাও, এটা যখন সম্পূর্ণ ইকুয়াল হচ্ছে, খুব কষ্ট, সরি, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এন্ড অলসো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স সিরিজ প্যারালাল থাকা সত্ত্বেও ট্রান্সফার লাইনে যখন পাওয়ার ফ্লো করছে দুটো ইকুয়াল হয়ে জিরো যখন হচ্ছে তখন নিড অফ একটা রিঅ্যাক্টিভ পাওয়ার পাচ্ছি স্যার। কি পাচ্ছি স্যার, একটা নিড, ঠিক আছে, জিরো নিড অফ রিঅ্যাক্টিভ পাওয়ার পাবো। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার যদি পাই পি অ্যান্ড কিউ, আমরা জানি কিউ মানে রিঅ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে, তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার পাচ্ছি সেটাকে এক্সচেঞ্জ করছে, সেই এক্সচেঞ্জের ফলে অর্থাৎ ট্রান্সফার লাইনে যে পাওয়ার যাচ্ছে সেই পাওয়ারের ফলে যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা সম্পূর্ণ একটা চেঞ্জ প্রপার্টি নিয়ে আসছে, তার জন্য একটা ব্যালেন্স করতে পারছে না পাওয়ারটাকে, যে ইন্ডাকটিভ লোড আর ক্যাপাসিটি লোডকে, সেটাকে ব্যালেন্সিং না করার জন্য এই সার্চ ইম্পিডেন্স লোডিং এফেক্টটা দেখা যায়। আমার কথা বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো সবাই? কার মধ্যে ডাউট আছে রে, কার মধ্যে ডাউট আছে? আমি ভালো করে বুঝিয়েছি জিনিসটা। কিরণ, ধ্রুবজিৎ, দেবকল্যাণ, নেহা, কেশব, ভূমিকা, বিপাশা, ক্লিয়ার না? ক্লিয়ার না সবার? কি বললাম সবার ক্লিয়ার? বাকিরা ওকে, কেশব বুঝছো, নেহা, কুশল, ঠিক। মানে বেসিক ভাষায় একটা ট্রান্সমিশন লাইনের মধ্যে সম্পূর্ণ ইন্ডাকটিভ লোড থাকবে, ক্যাপাসিটিভ লোড থাকবে, রেজিস্ট্যান্স সম্পূর্ণ আই স্কয়ার লস হয়, সেটাকে আমরা হিটিং লস ধরবো, সেটাকে আমরা কনসিডার করবো না। কারণ কি, কারণ কি, কারণ কি হিট লসটা সম্পূর্ণ রিডিউস করতে লাগে, কিন্তু ক্যাপাসিটার ইন্ডাক্টর এসি সার্কিটে একটা কি নেচার কাজ করে, ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ইলেকট্রিক চার্জ সম্পূর্ণ স্টোর করবে, ইলেকট্রিক ফর্মে একটা ইলেকট্রিক চার্জ স্টোর করবে, ডিসচার্জ যখন করবে একটা কারেন্ট অপোজ করবে, একটা ভোল্টেজ অপোজ করবে, আমরা এই সার্কিটে পড়ে গেছি, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল। তাহলে এক্সি আর এক্সএল এই দুটো প্রপার্টির মধ্যে ট্রান্সফার লাইনে যখন নিট অফ রিঅ্যাক্টিভ পাওয়ারটা জিরো হচ্ছে, সের মধ্যে একটা ব্যালেন্স শিফট করতে হবে রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে, যদি না ব্যালেন্স করতে হয় সেটাকে সম্পূর্ণ সার্চ ইম্পিডেন্স লোডিং বলি। আমার কথা বুঝতে পেরেছো? একটা নেট খুলেছো, নেটের মধ্যে তোমার নেট সারাদিনের নেট 50 এমবি, 1 জিবি নেট খরচা করে ফেলেছো, শেষমেশ তোমাকে 10 এমবি রয়েছে, তুমি নেটে ইউটিউব খুলতে চেয়েছো, ইউটিউব খুললে একটা এইচডি ভিডিও চালিয়ে দিলে, এইচডি ভিডিওর কারণে তোমার 10 এমবিতে কিছুই হবে না, ঘুরছে ঘুরছে ঘুরছে, তার মানে কি তোমার কাছে নেট নেই, তার মানে তোমার ক্যাপাসিটি অফ দ্য লোড নেই। লোডটা কার উপর পড়ছে, যে তুমি ভিডিওটা চালাবে, এইচডি ভিডিও দেখতে চাইছো, 10 এমবি পড়ে রয়েছে, তাহলে লোডিং কি হবে, লোড করবে না এরকম করে, হবে কি হবে না? এটা বেসিক ফান্ডামেন্টাল এক্সাম্পল। ঠিক তেমনি ট্রান্সফার লাইনে যখন পাওয়ার ফ্লো করছে, যদি ট্রান্সফার লাইনের মধ্যে রিঅ্যাক্টিভ পাওয়ার আর ক্যাপাসিটি রিঅ্যাক্টিভ পাওয়ার এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্টিভ পাওয়ারের মধ্যে এফেক্টটা দুটো ইকুয়াল করে নিড, যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা রয়েছে তাকে যদি ব্যালেন্স যদি নাই করতে পারো ট্রান্সফার লাইনে লস হবে, এবং ট্রান্সফার লাইনে ব্যালেন্স করতে হবে, সেটাকে সম্পূর্ণ সার্চ ইম্পিডেন্স লোডিং ফ্যাক্টর লাগে। আমার কথা বুঝতে পেরেছো আশা করি। এবারে নেক্সট আসি, এবারে রিঅ্যাক্টিভ পাওয়ার পড়ে চলে যাচ্ছি। তাহলে কি বলছে এখানে দেখো,
দেখো লেখা রয়েছে রিকোয়ারমেন্ট এনি অ্যাডিশনাল রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেশন, মানে আমরা মেন হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে ব্যালেন্স করব। ইট ইজ দ্য রিপ্রেজেন্ট দ্য লোড ওয়ার দ্য পাওয়ার ডেলিভার টু দ্য লোড ইকুয়াল টু দ্য পাওয়ার, মানে ট্রান্সমিশন লাইনের মধ্যে যে ক্যাপাসিটি অর্থাৎ ট্রান্সফার করবে পাওয়ারটা সেন্ডিং এন্ডের তুলনায় রিসিভিং এন্ডে, তখন সম্পূর্ণ এই ক্যাপাসিটিভ লোড এবং ইন্ডাকটিভ লোডকে ইকুয়ালিটি হতে হবে, তবে তোমার সম্পূর্ণ কি হবে, ভোল্টেজ ড্রপটা কম হবে। এটা হচ্ছে মেন এক্সাম্পল দিয়ে বুঝালাম। কাকে বলে, কাকে বলে পরীক্ষায় খুব জিজ্ঞেস করে, সার্চ ইম্পিডেন্স লোডিং ইজ দ্য ইকুয়াল আইডিয়াল পাওয়ার, যেটা প্র্যাকটিক্যালি আমরা খুব কমই ধরি, আইডিয়াল ধরছি, আইডিয়াল ধরতে কোনো বাধা নেই। তো আইডিয়াল লোড ফ্যাক্টর বা সেটাকে আমরা সম্পূর্ণ রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি করছি, একটা জেনারেট করছি ট্রান্সমিশন লাইনে, ব্যালেন্স অফ দ্য রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব টু দ্য লাইন, যেটা রেজাল্টিং অফ দ্য কি হচ্ছে স্টেবল অফ দ্য ভোল্টেজ ইন দ্য কারেন্ট, মানে পাওয়ার। এই দুটোকে মিলে কি হয়, পাওয়ার হয়। তো अरे यार देश कैसे चलेगा, पावर है फॉर्मूला जानो, देश कैसे चलेगा, तो P इज इक्वल टू VI, রাইট। কন্ডিশন পরীক্ষায় কিছু করো না করো এই ফর্মুলা মনে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট। এখানে আমি তোমাদেরকে বললাম না এক্সেল আর এক্সিটাকে নিট অফ রিঅ্যাক্টিভ পাওয়ারটা জিরো হতে হচ্ছে, তাহলে আমাকে বলো তো এই এক্সেল আর এক্সি যদি প্রেজেন্ট থাকে সেখানে ইম্পিডেন্স প্রপার্টি থাকবে কি থাকবে না, থাকে থাকে না, ইম্পিডেন্স থাকে। তো তাহলে এই দুটো প্রপার্টি যদি জিরো হয়ে যায় তাহলে আমার ইম্পিডেন্স প্রপার্টি তো জিরো হবে, ইম্পিডেন্স প্রপার্টি তো জিরো হবে। আরে ইয়ার হ্যাঁ কি না হবে তো, কারণ কারণ কি ট্রান্সফার লাইনে স্যার রেজিস্ট্যান্সের মধ্যে একটা হিট লস হবে, সেটা আমরা কনসিডার করছি না। আর আমরা ট্রান্সফার লাইনে সবাই পড়েছি স্যার আর ইজ ইকুয়াল টু জেড হয়, হয় কি হয় না, এসি সার্কিটে পড়েছো না, এসি সার্কিটে পড়েছো না, যারা থার্ড সেমিস্টার মাঝে পড়েছো সবই জানো। তার মানে আমাদেরকে স্যার বেসিক ভাষায় এই ফর্মুলাটা মনে রাখতে হবে, যেখানে আমরা সার্চ ইম্পিডেন্সের অর্থাৎ সার্চ ইম্পিডেন্স ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যদি বাড়ে তাহলে সম্পূর্ণ সার্চ লোডিং এফেক্টটা, ভালো করে শোনো, ইম্পিডেন্স প্রপার্টি ট্রান্সমিশন লাইনে যদি বাড়ে, দিস ইজ দ্য সার্চ ইম্পিডেন্স, রিমেম্বার সার্চ ইম্পিডেন্স পরিমাণটা যত বাড়বে সার্চ ইম্পিডেন্স লোডিংটা তত কমবে। পরীক্ষায় শর্ট কোশ্চেন দেখতে হবে। তো ভি ইজ ইকুয়াল টু কি, ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ আসছিল, ভি স্কোয়ার কেন হতে গেল স্যার, ভি স্কোয়ার হতে গেল সেন্ডিং এন্ড আর রিসিভিং এন্ডের তুলনায় এক্সপেক্ট করে দেখছি না আমরা, সেই জন্য। আর এখানে ভি এর জেড জিরো, সার্চ ইম্পিডেন্স ট্রান্সমিশন লাইনে জিরো হতে হবে। এবারে প্রশ্ন স্যার এতখানি পর্যন্ত বুঝলাম সার্চ ইম্পিডেন্স লোডিং, স্যার পরীক্ষা যদি সম্পূর্ণ জিজ্ঞেস করে সার্চ ইম্পিডেন্স কি, এটাও কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেনে অনেকবার দিয়েছে, ভালো করে শুনে নাও। সার্চ ইম্পিডেন্স অ্যাকচুয়ালি আমি তোমাকে একটা কথা বলো, একটা একটা ধরো সাপোজ ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমার লোডিং এফেক্টটা কার জন্য হচ্ছিল, ট্রান্সমিশন লাইনে লোডিং এফেক্টটা কার জন্য হচ্ছিল, ক্যাপাসিটিভ ইন্ডাকটিভ লোডের জন্য, রাইট। তাহলে আমরা লোডিং এফেক্টটা ক্যাপাসিটিভ আর ইন্ডাকটিভ লোডের জন্য যদি হয় তাহলে সার্চ ইম্পিডেন্স কার জন্য হচ্ছে, নিশ্চয়ই ক্যাপাসিট্যান্স ইন্ডাকট্যান্সের জন্য, ইয়েস অর নো, রাইট। তাহলে সিম্পলি দেখো এখানে ইম্পিডেন্স লোডিং, যদি আমরা ওটা এফেক্টটাকে বলছি, কিন্তু যখনই আমরা সম্পূর্ণ সার্চ ইম্পিডেন্স কথাটা বলবো, সার্চ ইম্পিডেন্স দ্যাটস মিন দ্য কি বলতে দেখো, দ্য সার্চ ইম্পিডেন্স ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইম্পিডেন্স অফ আ ট্রান্সমিশন লাইন, দিস দ্য ফর্মুলা। পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে, পারলে স্টার মার্ক দিয়ে রাখো, এতটাই গুরুত্বপূর্ণ ক্লাসটা। তো সিমিলারলি জেড নট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আর বা এল বাই সি, তাহলে তোমার সম্পূর্ণ সি এর পরিমাণটা যত কমাতে পারবে সার্চ ইম্পিডেন্স বডি বাড়বে, ঠিক আছে। এটা বাড়লে এটা কমবে, এরকম করে মাথা রাখো। তো এখানে এল কি, ইম্পিডেন্স পার লেন্থ, সেটাকে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বলছি এসি সার্কিটের ক্ষেত্রে, আর সিটা ক্যাপাসিটি রিঅ্যাক্ট্যান্স। এতক্ষণ পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে গেছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবারে পরীক্ষার খাতায় স্যার কি লিখতে হবে, স্যার পরীক্ষার খাতায় স্বর্ণ দিলে এটাকে লিখতে হবে, ফর্মুলা লিখতে হবে, প্রত্যেকটা নাম লিখতে হবে, স্পেসিফিকেশন। স্যার স্পেসিফিকেশনটা কি স্যার, স্পেসিফিকেশন মানে আমরা কোথায় অ্যাকচুয়ালি ইউজ করব, তার রেজাল্টেন্ট কি আসছে। দেখো সার্চ ইম্পিডেন্স লোডিং ইজ দ্য লাইন অপারেটেড এফিসিয়েন্টলি উইদাউট দ্য রিকোয়ারমেন্ট দ্য এক্সটার্নাল রিঅ্যাক্টিভ পাওয়ার। ট্রান্সমিশন লাইনে যেমন পাওয়ার ফ্লো করছে, ফ্লো করবে, বাট স্যার যখনই আমরা একটা আইডিয়ালি ভাবছি যে ক্যাপাসিটিভ রয়েছে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স রয়েছে, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স রয়েছে, তার ফলে সম্পূর্ণ চেঞ্জেস রিঅ্যাক্টিভ প্রপার্টিকে চেঞ্জ করতে পারে, ঠিক আছে।
সেটা আইডিয়ালি যখন ভাবছি সেটাকে সম্পূর্ণ ক্যাপাসিটির ক্ষেত্রে কি হবে, সেই রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে অ্যাডিশনালি এক্সটার্নাল অ্যাড হওয়ার সম্ভাবনা থাকবে। আর সেই অ্যাডিশনালের ফলে এক্সেল আর এক্সির মধ্যে ইন্টারাক্ট করবে, আর সেটা সম্পূর্ণ কি করবে, একটা এফেক্টেড দেখা যাবে। তাহলে সিমিলারলি এখানে যেটা বলতে চাইছি আমি তোমাদেরকে, যে সিম্পল ভাষায়, যেখানে প্রথমত যেটা কি হচ্ছে না, একটা এপিসিএন থেকে সম্পূর্ণ অপারেট করার জন্য কমিয়ে দিতে পারে। আমি আর জয়েন নিতে পারছি না, একটু গুগল মিট থেকে জয়েন করে নাও, এই অ্যাপস থেকে জয়েন করে নাও, লাইক আ ক্যাপাসিটার অ্যান্ড রিঅ্যাক্টর। বাট এখানে দেখো তো কি লিখা আছে, আমি মিনিমাইজ করতে পারছি লসটাকে, স্বাভাবিক মিনিমাইজ করতে পারবো। আমাকে একটা কথা বলো, যদি রিঅ্যাক্টিভ পাওয়ার বেশি ঘটে, ঠিক আছে, যদি রিঅ্যাক্টিভ পাওয়ার আমার ঘটে, ভালো করে শোনো, যদি রিঅ্যাক্টিভ পাওয়ারটা বেশি পরিমাণে ঘটে তাহলে লস তো হবে কি হবে না? আমাকে একটা কথা বলো, তুমি বাজারে গিয়ে এই মার্কেট, তোমাকে বললাম না কফি হাউসে গিয়েছো, কফি হাউসে গিয়ার পর তোমাকে কফিটা দিয়েছে, তোমার যদি 200 ml এর কক দিয়েছে, তুমি তোমার অপোজিশন পার্টির মানে অপোজিশনের সঙ্গে গল্প করতে করতে 200 ml থেকে দেখলে, আরে আমরা 5 মিনিট গল্প করলাম, 200 ml থেকে কি করে 180 ml হলো, আমার তো 20 ml বাদ পড়ে গেল, 20 ml টাকা তো কম নিবে না কোম্পানি, সে 200 ml এর দাম 200 টাকায় নিচ্ছে, 180 টাকা তো নিচ্ছে না। আমার তো বুঝতে পারছো? তাহলে আমার কি বলতে চাইছি, রিঅ্যাক্টিভ পাওয়ারের যে লসটা 20 ml জন্য, যে 20 টাকা যদি কম নেয় কোনোদিনও কোম্পানি, নেয় না তো, নেয় না তো কোনোদিনও। দেখেছো কোনোদিনও কোনো কোক খেতে যে 20 ml কোকটা বুদবুদ দিয়েছে, ফেনা দিয়েছে, সেটা সম্পূর্ণ কম হয়েছে, তোমাকে বললো আচ্ছা ঠিক আছে 180 ml কোকের মধ্যে তুমি পাচ্ছ 160 ml কোক, তুমি 20 ml কক কম পাচ্ছ, তুমি 20 টাকা কম দাও, পসিবল? হ্যাঁ, পসিবল না। না, তাহলে পাওয়ারের ক্ষেত্রে যখন ইঞ্জিনিয়ার তৈরি হয়ে যাবে, তখন সম্পূর্ণ তোমাদের এই অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার নিয়ে খেতে হবে। অ্যাপারেন্ট পাওয়ার ছেড়ে দাও, কারণ কি অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারের মধ্যে হয়, মানে ওখানে বুদবুদ ফেনাটা এবং অরিজিনাল কোকটা ছিল বলে টোটাল গ্লাসের মধ্যে ফুল দিয়ে গিয়েছিল তোমাকে ওয়েটার, ঠিক আছে। ঠিক তেমনি ইলেকট্রিক পাওয়ারের ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ার যখন পাচ্ছ সম্পূর্ণ অ্যাপারেন্ট পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ার রিয়েল পাওয়ার, বাট তুমি যদি রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে মেনটেন্স যদি না করতে পারো, ট্রান্সফার লাইনে হুবাহু লস হতে থাকবে। ইয়েস অর নো? আমার তো বুঝতে পারছো? তাহলে লস যদি হয়ে যায়, তাহলে তুমি কি আজ ইঞ্জিনিয়ার হয়ে কি করবে, সেন্ডিং এন্ডের পাওয়ারটা যেটা আসছে সেটা লস করে তুমি আউটপুটই পাচ্ছ না, আর তোমার কি বেনিফিট পাচ্ছ? তুমি কি বেনিফিট পাচ্ছ আমাকে বলো? পাচ্ছ না। তাহলে সম্পূর্ণ কি করতে হবে, তোমাকে রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে ওই সার্চ ইম্পিডেন্স লোডিং এর মাধ্যমে এফেক্টটাকে রিডিউস করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সিম্পল ভাষায় এই যে ফিচার গুলো পড়ছি, তাহলে সিমিলারলি কি হচ্ছে, এখানে দেখো লেখা রয়েছে যে মিনিমাইজ দ্য লস, রিডিউস দ্য ভোল্টেজ ফ্লাকচুয়েশন এন্ড অ্যাভয়েড সম্পূর্ণ করতে হবে ওভারলোডিং অফ দ্য ট্রান্সফার লাইন, এই কথাটা মনে রাখতে হবে। তারপরে রয়েছে প্রেজেন্টেড করতে পারবো অপটিমাইজ লোডিং কন্ডিশন, যেটাকে সম্পূর্ণ ওভারলোডের মাধ্যমে আমরা কি করতে পারি, আন্ডার ইউটিলাইজ করতে পারি। এতক্ষণ সবাই বুঝতে পেরেছো, কারণ কি সার্চ ইম্পিডেন্স লোডিং এফেক্টটা অনেকে বুঝতে পারে না, আর অনেকে বোঝানোর টেকনিকও থাকে না। আমি তোমাদেরকে পুরো সিম্পল ভাষায় বোঝাতে চেষ্টা করছি। ক্লিয়ার সবার এতক্ষণ পর্যন্ত? স্যার আমরা বুঝলাম, অ্যাপ্লিকেশন কোথায় করব স্যার? অ্যাপ্লিকেশন কোথায় হবে? দেখো অ্যাপ্লিকেশন সার্চ ইম্প্রেস লোডিং পার্টিকুলারলি আমরা ইউজ করি ডিজাইন অফ দ্য অপারেটিং লং ট্রান্সফার লাইনের ক্ষেত্রে, ঠিক আছে, যেটা হেল্প করে কি একটা ইঞ্জিনিয়ারকে, দেখো লেখা আছে ইটস দ্য হেল্প অফ engineer helps engineers access to the minimize efficiency load of maximum efficiency load of the transfer line can carry under the normal condition without the having of the deal with the কি একটা কমপ্লেক্সিটি অফ দ্য রিঅ্যাক্টিভ পাওয়ার ম্যানেজমেন্ট। স্যার কিছুই বুঝলাম না, আপনি ফরওয়ার্ড করে ইংলিশ বলে দিলেন। আরে ভাই কি বললাম, আমি রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে রিডিউস করতে পারলে, আমি ইঞ্জিনিয়ার রয়েছি প্রেজেন্ট, আমি কি টার্গেট দেখবো, আমার রিঅ্যাক্টিভ পাওয়ারটা কমিয়ে দিলাম, রিডিউস করতে পারলাম, তাহলে স্যার আমার এফিসিয়েন্সিটা না আউটপুটে বেটার পাবো। তাহলে সম্পূর্ণ কি পেলাম, ব্যালেন্সিভটা বেটার পাবো, এফিসিয়েন্সিটা স্ট্রং পাবো, লোড ফ্যাক্টরটা পুরো সেন্টেন্স ইকুয়ালিটি রাখতে পারবো। আমার কথা বুঝতে পারছো? কিরণ, ভূমিকা ক্লিয়ার, বিপাশা, দেবকল্যাণ, কেশব, নেহা, বিশাল, ইন্টারেস্ট লাগাও। এইসব জিনিসগুলো ইন্টারেস্ট যত দেবে না, তত মনের মধ্যে বলে না আমি ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে আস্তে আস্তে, আমার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি রয়েছে, আমি কিছু ফাইট করতে পারবো, এই হচ্ছে জিনিস, ঠিক আছে। মুখস্থ করে নাম্বার পেয়ে কিছু হয় না এখানে, ঠিক আছে। সেম টু সেম এখানে আসো। তাহলে আমরা লোডিং ফ্যাক্টরের ক্যারেক্টারিস্টিক্স বুঝলাম, ফিচার বুঝলাম, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপ্লিকেশন বুঝলাম। স্যার এটা ট্রান্সফার লাইনে কি এফেক্ট করতে পারে, এটাও প্রশ্ন হয় ইঞ্জিনিয়ার হয়ে। দেখো ইম্প্যাক্ট যেটা হয় ট্রান্সফার লাইনে, যখন আমি ডিজাইন করবো একটা ট্রান্সফার লাইন,
ডিজাইন করতে গেলে, অপারেট করতে গেলে কি হবে, এই সার্চ ইম্পিডেন্স লোডিংটাকে আমরা চেক করে নিতে হয়, যাতে করে ভোল্টেজ প্রোফাইলের ক্ষেত্রে একটা লং ডিস্টেন্সে যখন ট্রান্সফার লাইনে পাওয়ার পাঠাবো তখন সম্পূর্ণ রিমেনিং স্টেবল রাখতে হয়। তুমি আমাকে বলো ভূমিকা, যদি স্টেবল জায়গায় আনস্টেবল কন্ডিশন চলে আসে, তুমি কি প্রতি মাসে মাসে ট্রান্সফার লাইনের উপরে উঠে কি মেনটেন্স করতে যাবে? হ্যাঁ বলো, পসিবল কি? পসিবল না, না। তখন কি, তাহলে সিমিলারলি কি করতে হচ্ছে আমাকে, সম্পূর্ণ ট্রান্সফার লাইন যখন ডিজাইন করবে, একটা পুরো ল্যাবের মধ্যে ট্রান্সফার লাইনের কন্ডাক্টর গুলোকে টেস্ট করবে, তখন ওই সার্চ ইম্পিডেন্স লোডিং ফ্যাক্টরটাকে মেনটেন করতে। তুমি একটা কন্ডাক্টর একটা লেন্থ একটা স্পেসিফিকেশন এরিয়া নিয়ে নিলে, তার উপর ডিপেন্ড করে তুমি ডিজাইনটা এক্সপোর্ট করবে ফিল্ডে গিয়ে। ক্লিয়ার না? ওকে। সার্চ ইম্পিডেন্স লোডিং ফ্যাক্টর, সার্চ ইম্পিডেন্স পরীক্ষায় কিন্তু দুটো মিক্স করে দেয়, দুটোই সন্ন্যাস দেয়, ঠিক আছে, উইথ ফর্মুলা। ভালো করে করবে, আমি বারবার বলছি, যেগুলো বলছি। নাও কামিং ফর দ্য নেক্সট টপিক, কি আছে আর, কনক্লুশন। কনক্লুশন তোমরা কি বুঝলে এখান থেকে, যে আমরা একটা সম্পূর্ণ বুঝলাম একটা ইউজফুল প্যারামিটার করে অপটিমাইজ করতেছি ট্রান্সফার লাইনকে, যেটা হেল্প করছে একটা সম্পূর্ণ এফিসিয়েন্সি অফ পাওয়ারকে মেনটেন্স করে ভোল্টেজ স্টেবিলিটিকে বেটার করছে। আচ্ছা আমাকে একটা কেউ বলো তো, যদি ভোল্টেজ স্টেবিলিটি ঠিকঠাক রাখতে পারি, তাহলে ভোল্টেজ রেগুলেশনটা তো বেটার থাকবে, হ্যাঁ কি না? তাহলে ভোল্টেজ রেগুলেশন যদি বেটার থাকে, তাহলে আমরা এফিসিয়েন্সিটাকে বেটার রাখতে পারবো কি পারবো না? রাইট? তাহলে বেশি এফিসিয়েন্সি রাখতে পারলে কি হবে, সম্পূর্ণ লসটাকে রিডিউস করছি। সব ক্লিয়ার থাকা একদম। তাহলে আমার ক্লাসে সবসময় ক্লিয়ার থাকতে হবে, স্যার এতক্ষণ সব বুঝে গেছি। নাও কামিং ফর দ্য নেক্সট টপিক, স্যার আবার একটা ইফেক্ট। স্যার এফেক্ট কথাটা আসলেই না স্যার কেমন একটা গায়ে কাঁটা দিয়ে ওঠে। আরে কাঁটা দিতে হবে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এফেক্ট গুলোকে রিডিউস করলেই তবে ইঞ্জিনিয়ার তৈরি হবে। ঠিক তেমনি এখানে একটা ফ্যারান্টি এফেক্ট, স্পেলিং ভালো করে দেখো। এটা না, এটা না ভালো করে শোনো। এটা ফ্যারান্টি এফেক্ট নাম দিয়েছি। এখানে অনেকগুলো কিছু কি কি কারণে হয়, কেন হয়, এদের জন্য হয়, সব কিছু বলবো। তার আগে স্পেলিংটা ভালো করে দেখো। ফ্যারান্টি এফেক্ট কেউ জানো? হোয়াট ইজ দ্য ফ্যারান্টি এফেক্ট? কে জানো? এনিবডি? জানো না? আমাকে দেখো, শোনো, এদিকে আসো, সব আসো। জানো না, আমি মেনে নিচ্ছি। দেখো আমি তোমাকে বলছি, শোনো। ফ্যারান্টি এফেক্টটা কি বলো তো? ফ্যারান্টি এফেক্টটা কি অ্যাকচুয়ালি কেউ পড়েছো কোথাও? হুম? তো পড়েছো কেউ ফ্যারান্টি এফেক্ট? না, আমি প্রথম শুনছি, না এলে পরবর্তীকালে আরো ইন্টারেস্ট হবে। দেখো ফ্যারান্টি এফেক্ট, দ্যাটস দ্য এফেক্ট হুইচ ইজ দ্য প্রোভাইড অফ দ্য সেন্ডিং এন্ড ভোল্টেজ লার্জ টু রিসিভিং এন্ড ভোল্টেজ। মানে স্যার কিছু বুঝলাম না। সেন্ডিং এন্ড, এটা হচ্ছে সেন্ডিং এন্ড, এটা হচ্ছে রিসিভিং এন্ড। সেন্ডিং এন্ড থেকে পাওয়ার রিসিভিং এন্ডে পাঠাচ্ছ, ঠিক আছে, সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে পাওয়ার পাঠাচ্ছ। তো রিসিভিং এন্ডের পাওয়ার যদি সেন্ডিং এন্ডের তুলনায় বেশি হয়, যেই এফেক্টটা ট্রান্সফার লাইনে হয়, তার নামই হচ্ছে ফ্যারান্টি এফেক্ট। কে বুঝলে না? আবার বলি, ভিএস, আবার বলবো, এটা ভিএস, এটা তুই, এটা আমি, ঠিক আছে, এটা তুই, এটা আমি। তোর তুলনায় আমার কাছে যদি পাওয়ার বেশি আসে, সেই এফেক্টটা হচ্ছে ট্রান্সফার লাইনের ফ্যারান্টি এফেক্ট। মানে স্যার আমার কাছে তো বেশি পাওয়ার থাকবে, আমি তো আপনাকে পাঠাচ্ছি, আপনার কাছে কি করে পাওয়ারটা বেশি হচ্ছে? লজিক? ইয়েস। তাহলে সিমিলারলি সেন্ডিং এন্ডের পাওয়ারের তুলনায় রিসিভিং এন্ডের পাওয়ার যখনই, পাওয়ার মানে ভোল্টেজ, ভোল্টেজ বেশি হলে যে এফেক্টটা ট্রান্সফার লাইনে তৈরি হয়, সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্যারান্টি এফেক্ট। বুঝতে পেরেছো দেবকল্যাণ, নাকি বুঝলে না? মানে তুমি সেন্ডিং এন্ড, দেবকল্যাণ, তুমি আমাকে 200 ভোল্ট পাঠিয়েছো, রাইট? আমার কাছে না, আমি রিসিভিং এন্ড, আমাকে 400 ভোল্ট চলে গেছে। এবারে ভিআর গ্রেটার দ্যান টু ভিএস, দিস এফেক্ট উইল বি ফ্যারান্টি এফেক্ট। এবারে ক্লিয়ার না সবার? আরে তাতেই তো, তার জন্য তো আমরা ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছি না। একটা পেশেন্টকে বেডে তুলে দেওয়ার পর পেশেন্ট দিয়ে ডক্টর বলে দেয়, আচ্ছা আচ্ছা এইসব দাও, ওইসব টাকা নিয়ে এসো, এইসব রিক্সে করো, এইসব সম্পূর্ণ রিপোর্ট করে নিয়ে আসো। আরে আমাদেরও কাজ ওখানে। কেন বাড়ছে? মিডিলে কি করব? কি এমন কাজ করবো ইঞ্জিনিয়ারের মধ্যে সম্পূর্ণ আমরা ওটাকে রিডিউস করতে পারি? সেটার জন্য পড়া, আর সেটার জন্য এত মেহনত করা। তাহলে সিমিলারলি আমরা এবারে জানবো যে ফ্যারান্টি এফেক্ট জিনিসটা কি, ঠিক আছে? স্যার ফ্যারান্টি এফেক্ট, হোয়াট ইজ দ্য ফ্যারান্টি এফেক্ট? এক কথায় বুঝতে পারলাম, আপনি প্রথমে বলে দিলেন
This is the receiving end voltage greater than to sending end voltage. This is the condition. First condition step. এই ভূমিকা নেহা কিরণ তোমরা বুঝছো, চুপচাপ রয়েছো, বুঝছো? ওকে, তাহলে আমরা এই এফেক্টটা কি বলবো? এই এফেক্টটা কি বলবো? স্যার এটা না কিছুই না, আমরা সবসময় কন্ডিশন জানি স্যার, সেন্ডিং এন্ডের ভোল্টেজটা সবসময় বেশি থাকে রিসিভিং এন্ডের ভোল্টেজের তুলনায়, হ্যাঁ কি না? থাকে তো। কিন্তু এই এফেক্টকে দেখতে পাচ্ছি স্যার যে রিসিভিং এন্ডের পাওয়ারটা আপনি বেশি বলছেন, সেন্ডিং এন্ডের কম বলছেন। এটা আবার কি করে পসিবল হয়? এটা আবার কি করে পসিবল হয় স্যার? এটা একটু দেখবো আমরা। ঠিক আছে, এটা আমরা দেখবো। আমার কথা বুঝতে পেরে গেছে তো সবাই? স্যার এইটা দিয়ে পরীক্ষায় শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন এরকম করে কিন্তু অপশন দেয়। কি দেয়? ভিআর গ্রেটার দেন টু ভিএস, ভিএস গ্রেটার দেন টু ভিআর, এবং ভিএস সমান সমান ভিআর, এবং অল অফ দি অ্যাবভ। যারা আমার কাছে পড়ছো তাদের মধ্যে কোনো দিক থেকে যেমন কি হয়, ত্রুটি যেমন না থাকে। অ্যান্সার এটাই হবে কনফিডেন্স। ক্লিয়ার না? ঠিক আছে, অন্যদের তুলনায় তোমাকে অ্যাডভান্স তৈরি করতে হবে। এখন কম্পিটিশনের যুগ, কম্পিটিশনের যুগে তুমি অন্যদের তুলনায় তুমি কিভাবে তৈরি হচ্ছ তবেই তুমি সাকসেস পাবে, মানে সাকসেস পাওয়ার কোনো গ্যারান্টি আসবে না। দেখো ফ্যারান্টিপে কাকে বলে, পরীক্ষায় 3-4 নম্বর শূন্যতে ট্রান্সফার লাইনে পাওয়ার যাচ্ছে স্যার। পাওয়ারটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি এখানে সাপ্লাই ভোল্টেজ দিয়েছেন কিরণ, এখানে সাপ্লাই ভোল্টেজ ইঞ্জিনিয়ার রয়েছে, ঠিক আছে, এখানে ইঞ্জিনিয়ার রয়েছে, সাপ্লাই ভোল্টেজ দিচ্ছে কিরণ, আর এখানে দেব কল্যাণ রয়েছে রিসিভিং এন্ডের ভোল্টেজ। দেব কল্যাণ বললো কিরণ তুই বন্ধু, তুই আমাকে 200 কিলো ভোল্ট এই ভোল্টেজ দে আজকে। কিরণ বললো ঠিক আছে চল আমি দিচ্ছি। দেব কল্যাণ তোর কাছে চলে যাচ্ছে 220 ভোল্ট চলে যাচ্ছে। তখন দেবকল্যাণ বললো ভাই আমি তোকে 220 ভোল্ট চাইনি, আমি 200 ভোল্ট চেয়েছি, কিলো ভোল্ট চেয়েছি, তুই 20 ভোল্ট কেন এক্সট্রা দিলি কেন? আমার তো মেনটেন্স করতে প্রচুর প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ হবে, নে না আমি দিচ্ছি তো। আরে ও দিচ্ছে না, ও দিচ্ছে তোমার সম্পূর্ণ 200 কেভি দিচ্ছে। আলটিমেটলি 20 কেভিটা সম্পূর্ণ ট্রান্সফরমার লসের মধ্যে যে রিডিউস, যে লস গুলো রিকমেন্ড হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে, সেটা সম্পূর্ণ ইনক্রিজ হয়ে এসে ভোল্টেজ ড্রপটা বেড়ে গিয়ে তোমার এখানে 220 ভোল্টেজ হয়ে যাচ্ছে, 20 কেভি ভোল্টেজ হয়ে যাচ্ছে। তাহলে খুব আনন্দ। কিরণ বললো ঠিক আছে আমি তো সম্পূর্ণ দেবকল্যাণকে 20 কেভি বেশি দিয়ে দিয়েছি, আমি টাকাটাও বেশি পাবো। হবে না। কিরণ বলছে ঠিক আছে আমি তো গেম খেলে দিয়েছি, 20 কেভি টাকা তো এক্সট্রা পাবো। কিন্তু দেবকল্যাণ বলছে আচ্ছা বেটা তুই তো পড়াশোনা করেছিস, আমি তো পড়াশোনা করিনি না। দেবকল্যাণ তখন বলছে 20 কেবির টাকা তো কেন দিতে যাবো, আমি এটাকে সম্পূর্ণ প্ল্যান্টি মারবো। এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে হয়, বলে যাচ্ছি। তো 20 কেবিটা কেন আসবে আমার এক্সট্রা? আমার তো ডিভাইস তো সম্পূর্ণ অন্যভাবে ডিজাইন করা আছে, আমার তো মেনটেন্স করতে পারবো না। এখন এই এফেক্টটাকে তোমার ট্রান্সফর লাইনে যে সম্পূর্ণ রিডিউস করবে সেটা সম্পূর্ণ কিরণকেই করতে হবে। সুইং পাওয়ার কেন করতে হবে? সে সম্পূর্ণ আমার কথা বুঝতে পারছো? এই 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 যে টপিকটা, এটা প্র্যাকটিক্যাল লাইফের কথা বলছি, ভিতরে ঢুকলে আরো অনেক কিছু কাহিনী বুঝতে পারবে। এখন তো মাত্র ছোট্ট করে একটা কাহিনী বলবো। হ্যাঁ আমি এক্সট্রা ভোল্টেজ বলছি, আমার এক্সট্রা ভোল্টেজ নিলে আমার প্রফিট রিসিভিং এন্ডে, বাট আমার যে মেনটেনেন্স ইকুইপমেন্ট গুলো আমার তো সম্পূর্ণ ক্ষতি হয়ে যাবে না। আমি তো সম্পূর্ণ কখন ভোল্টেজ বেশি আসবে কখন কম আসবে আমি তো জানি না, বাট আমার একটা স্টিল যদি ভোল্টেজ আসে সম্পূর্ণ সেটা মেনটেন করতে হবে। কিরণ আর দেব কল্যাণ মনে থাকবে সারা জীবন জিনিসটা। তাহলে সিমিলারলি ফ্যারান্টি এফেক্টটা, ফ্যারান্টিফিক কন্ডিশনটা সেমই জিনিস, যে আমি এখানে সম্পূর্ণ সেন্ডিং এন্ডের তুলনায় রিসিভিং এন্ডের পাওয়ারটা বেশি আছে, রিডিউস করতে হবে। এই এফেক্টটাকে রিডিউস করতে হলে ট্রান্সফার লাইনে আমার মেইনটেনেন্সটা সবসময় বেটার থাকবে। ব্যাস, ঠিক আছে, হাসি লাগছে না? একটু প্র্যাকটিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে, তবে কি বলতো ইন্টারেস্ট জমে যায়। ঠিক আছে, কারণ কি আমাদের গুরুদেবরা এরকম করে শিখিয়েছে যে কোনো স্টুডেন্ট যদি বোরিং ফিল করে না, তাকে পিক পয়েন্টে নিতে গেলে সম্পূর্ণ এন্টারটেনমেন্ট করতে হয়। আর আমি ক্লাসের মধ্যে সেটাই করার চেষ্টা করি সবসময়, এন্টারটেনমেন্টে নাচো, ঠিক আছে, হুল্লা হুল্লা করো, ঠিক আছে, সেটা না, ঠিক আছে, এইরকম করে পড়াশোনা করতে হয়, তবে তোমার জীবনে সারা জীবন মনে থাকবে জিনিসটা। মুখস্থ করে গেছে না, নাচতে হবে না, আমাদের রিলস তৈরি করতে হবে না। এনিওয়ে, তো রিলস না করেও আমরা সম্পূর্ণ কনসেপ্ট নিয়ে বেস্ট নলেজ নিতে পারি। তো সিমিলারলি এখানে দেখো ফ্যারান্টি এফেক্ট কি বলছে, তার মানে এখানে এখানে মেন হচ্ছে কি, এই রিসিভিং এন্ডের ভোল্টেজটা সেম টু সেম সেন্ডিং এন্ডের তুলনায় বেশি হচ্ছে, যে এফেক্টটা তাকে হচ্ছে ফ্যারান্টি এফেক্ট। Faraday effect, the effect that refer to the phenomenal or the long transfer line voltage transfer line আমরা দেখতে পাই, where the voltage at the receiving end
লাইন বিকাম দ্য হায়ার দেন টু দ্য সেন্ডিং এন্ড। এই তো কিছুক্ষণ আগে বললাম, এটা হচ্ছে ডেফিনেশন। স্পেশালি আন্ডার দ্য লোড, আন্ডার দ্য লাইট রিলোড, এই কথাটা ভালো করে নোট ডাউন করো তো সময়, ভালো করে নোট ডাউন করো, হাইলাইট করে দাও, পরীক্ষায় কিন্তু এটা জিজ্ঞেস করে। এই আন্ডার লোড কন্ডিশনটা কি হয়? এটা হচ্ছে লাইট লোড থাকে। লাইট, লাইট মানে ওই লাইট জ্বলছে না, ঠিক আছে? আমরা বলি না যে কোক খাবো, আমাকে কোকের মধ্যে জল মিশাবে না কেউ, অনেকে বলে কোকের মধ্যে জল মিশিয়ে দাও। তাহলে সিমিলার কি হচ্ছে, একটু লাইটলি জল দে। তার মানে লাইট মানে হচ্ছে হালকা, হালকা। আমি ভুল বলছি না ঠিক বলছি কোনটা? হ্যাঁ বলো দেখি, কার মধ্যে নলেজ আছে এখানে দেখি। লাইট লোড মানে কি, বেশি না কম? হুম, আরে বল রে। Yes, কম হবে। তাহলে লাইটলি বলি না, আমরা অনেক সময় বলি লাইট, আমাকে লাইট এ দাও, ঠিক আছে, হালকা দাও। তাহলে সিমিলারলি কি হচ্ছে, দ্য এফেক্ট ডিউ টু দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য ট্রান্সমিশন লাইন, দ্য কজ অফ দ্য ইনক্রিজ দ্য ভোল্টেজ। এই কথাটা ভালো করে মনে রাখো, এই ক্যাপাসিটি ভোল্টেজটার মাধ্যমে, অর্থাৎ ক্যাপাসিট্যান্সের যে ভোল্টেজটা, চার্জিং কারেন্টটা ফ্লো করছিল আইসি, সেই চার্জিং কারেন্টের এক্সপেক্টেড ক্যাপাসিটি অ্যাক্রসে যে ভোল্টেজটা ফ্লো করছে, সেই ভোল্টেজটার পরিমাণটা ইনক্রিজ করে যাচ্ছে। যখন ইনক্রিজ করছে, সেখানে কারেন্ট থ্রু দ্য লাইনের মধ্যে একটা স্মল অফ দ্য আইসি ফ্লো করছে, দিস দ্য আইসি ফ্লো করছে বিটুইন দ্য লাইন ক্যাপাসিটি। তেমন সম্পূর্ণ ড্রাইভের মধ্যে কি হচ্ছে, কেন হচ্ছে এটা? কারণটা হচ্ছে, দেখো এটা বাড়ছে কি করে বলো তো আগে, বাড়ছে কি করে? কারণটা ট্রান্সফর লাইনে কারেন্ট যাচ্ছে সেন্ডিং এন্ডে যাওয়ার আগে স্যার এখানে ক্যাপাসিটার দুটো রয়েছে। ক্যাপাসিটার সম্পূর্ণ চার্জ করে, ডিসচার্জ করে, আর সম্পূর্ণ কি করবে, যখন ডিসচার্জ চার্জ করলো, কি ভোল্টেজটাকে অপোজ করে তো স্যার, ভোল্টেজের এক্সপ্রেস সাথে স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট তো ফ্লো করবে রে ভাই, সেই কারেন্টটার এক্সপ্রেস সম্পূর্ণ পাওয়ারটাকে হালকা করে বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে কজ অফ এফেক্ট কি, ফ্যারাডে এফেক্টের কারণটা কি হয় স্যার, কার জন্য এই কারণটা হচ্ছে? এক হচ্ছে সম্পূর্ণ ক্যাপাসিটি দ্য ট্রান্সফর লাইন, নেক্সট হচ্ছে লাইটলি লোড, যেটাকে নো লোড কন্ডিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই বেশিরভাগ। তাহলে স্যার আমাদের বক্তব্য হচ্ছে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হয়ে যখন পুরো ট্রান্সমিশন লাইনে লোড ফ্লো করছে, যখন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হয়ে পুরো ফুল লাইটলি, মানে তোমার ধরো লাইটলি লোড ফ্লো করছে, তখন দেখতে পাচ্ছি এটা, যখন ফুল লোড ফ্লো করছে তখন এই এফেক্টটা খুব কম হবে কি? হ্যাঁ, তখন এই এফেক্টটা কম হয়। এটা সম্পূর্ণ উইদাউট লোড কন্ডিশনে, বা লোড কমে গেছে, লাইটলি লোড হয়ে গেছে, তখন এই এফেক্টটা দেখা দিচ্ছে, ঠিক আছে? তার মধ্যে স্যার ফুল লোড যখন থাকবে, বেশি লোড যখন হচ্ছে, তখন কি এফেক্ট হয়, তখন আসবো আমরা এফেক্ট গুলো, ঠিক আছে? তাহলে সিমিলারলি নোট, এই নোটটা সব ঠিক আছে তো? নোট কিন্তু নিয়ে কম্প্রোমাইজ হবে না, নোট পুরো পারফেক্ট আছে, ঠিক আছে? পরপর স্টেপ বাই স্টেপ নোট দেখে দেখে পড়বে তোমরা, নোটে কোনো কম্প্রোমাইজ হবে না, স্ট্যান্ডার্ড আছে। তাহলে এই দুটো কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা ফ্যান এফেক্ট পাই। স্যার প্রশ্ন হচ্ছে স্যার একটাই, হোয়াই, হোয়াট অ্যান্ড হাউ। ইঞ্জিনিয়ার না স্যার, আমাদের মধ্যে প্রশ্ন তো থাকবেই, কেন হবে, কিসের জন্য হবে, কিভাবে হবে, প্রশ্ন তো থাকতে হবে, ইঞ্জিনিয়ার মানে এইগুলো। আর যে চুপ করে থাকবে বোবার মতন, স্যার প্রশ্ন তো করবোই, কিন্তু আমার মধ্যে নলেজই নেই স্যার, কি করে কোশ্চেন করবো? আর এটাই হচ্ছে তোমাদের সঙ্গে আদার স্টুডেন্টদের সঙ্গে ডিফারেন্ট। তো হোয়াই দ্য ফ্যারাডে এফেক্ট দ্য অকার্স, কেন হচ্ছে এটা, কেন হবে এটা, ঠিক আছে? কারণ কি, ফ্যারাডে এফেক্ট অপার্স করবে সম্পূর্ণ কি, একটা মোস্ট অফ দ্য কমনলি রেফার টু ফ্যারাডে এফেক্ট, যেটা ডিউ টু ইন্টারাকশন দ্য লাইটলি লোড এবং ম্যাগনেটিক ফিল্ড প্রপার্টিটা, যে সম্পূর্ণ ক্যাপাসিটর দেখতে পেয়েছিল না, ক্যাপাসিটর দেখতে পেয়েছিল, চার্জ প্রপার্টি ছিল, ডিসচার্জ করবে, ডিসচার্জ করার সাথে সাথে এখানে দেখো ইন্ডাক্টর প্রপার্টি রয়েছে, ম্যাগনেটিক ফিল্ডের, যেটা সম্পূর্ণ কি করে, এনার্জিকে স্টোর করবে। আর ইন্ডাক্টিভ কি সম্পূর্ণ কি ছেড়ে দেবে নাকি, ক্যাপাসিটর চার্জ করলো, ডিসচার্জ করলো, ইন্ডাক্টর কি চুপচাপ করে থাকবে নাকি? না, ইন্ডাক্টর না স্যার, সাডেন চেঞ্জ অফ কারেন্টকে অপোজ করার চেষ্টা করবে। তার এফেক্টে, ইন্ডাক্টর এফেক্টে, ক্যাপাসিটর এফেক্টে যে ফিনোমেনালটা দেখতে যায়, সেটা সম্পূর্ণ একটা পোলারাইজেশন অফ লাইট রোটেস করে। আর সেটার ফলেই আমার ট্রান্সফর লাইনে বেশি এই হ্যাপিনেস অফ দ্য ওকার্সটা দেখা যায়। এক হচ্ছে কন্ডিশন কি, একটা ম্যাগনেটোম, যেটা তোমার সম্পূর্ণ অপটিক ইন্টারেস্ট তৈরি হয় ইন্ডাকটেন্সের মধ্যে, ঠিক আছে, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে থাকি, ঠিক আছে? চার্জ পার্টিকেল সম্পূর্ণ সারাউন্ডিং হবে, ইলেকট্রন প্রপার্টি কন্ডাক্টরের বাইরে সম্পূর্ণ সারাউন্ডিং ঘুরতে থাকে। এটা হচ্ছে কন্ডিশন এক। ২ নম্বর হচ্ছে রোটেশন অফ দ্য পোলারাইজেশন প্লেন। স্যার সেটা কি, বুঝলাম না। একটা কন্ডাক্টর ভাই, একটা কন্ডাক্টর ধরে নিই, এটা কন্ডাক্টর, এটা কন্ডাক্টর। আমাকে একটা কথা বলো তো, এটা যদি এখন সম্পূর্ণ সাপ্লাই প্রোভাইড হবে, পাওয়ার যাচ্ছে, তাহলে সারাউন্ডিং ম্যাগনেটিক ফিল্ড
এরকম করে ফ্লো করবে কি করে না? ম্যাগনেটিক ফিল্ড কন্ডাক্টরের মধ্যে থাকবে কি থাকবে না? কন্ডাক্টরের আশেপাশে ইলেকট্রন প্রপার্টি থাকবে কি থাকবে না? আরে স্যার থাকবে তো স্বাভাবিক। কারেন্ট ফ্লো করছে তো এদিক থেকে অবশ্যই ইলেকট্রন থাকতেই হবে। তাহলে একটা ফিল্ড তো থাকতেই হবে। আমাকে তো বুঝতে পেরেছো? অর্থাৎ সেটাকে একটা পোলারাইজেশন। পোলারাইজেশন মিনস হচ্ছে দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। ওকে, দুটো কন্ডিশন। নেক্সট হচ্ছে ডিপেন্ড অন দ্য মেটেরিয়াল। তিনটে তোমরা এগুলো পারলে দেখবে এফেক্ট গুলো শুধুমাত্র কেন হয় সেটা শুধু মনে রাখো, যে একটা সম্পূর্ণ পোলারাইজেশনের জন্য রোটেশন ম্যাগনেটিক ফিল্ড, ইন্টারাকশনের জন্য ম্যাগনেটের জন্য, এবং তোমার মেটেরিয়ালটা কি রয়েছে, গ্লাস নাকি ক্রিস্টাল নাকি সম্পূর্ণ সেমিকন্ডাক্টর ডিভাইস, হুইচ অফ দ্য মেটেরিয়াল ইউজ ইন দ্য ট্রানসফার লাইন অ্যান্ড হোয়াট আর দ্য এফেক্ট অফ দ্য ট্রানসফার লাইন। ওকে, নাও স্যার হাউ টু রিডিউস, কি করে আমরা রিডিউস করব? রিডিউস করার প্রসেস হচ্ছে, এক হচ্ছে শান্ট রিয়েক্টর। শান্ট রিয়েক্টর কি? শান্ট রিয়েক্টর দিস ইজ দ্য প্যারালাল একটা সম্পূর্ণ কি রিয়েক্টর প্রপার্টি। ঠিক আছে, যেমন ধরো তোমাদেরকে একটা ট্রান্সফার লাইনে দেখিয়েছিলাম, মনে আছে? এরকম করে গোল ওয়েব ট্যাপের মতন ছিল, দেখেছো? দেখিয়েছিলাম না প্রথম দিন? এরকম করে সাদা সাদা কালারের ঝুলানো থাকে। আরে ঝুলানো ছিল কি ছিল না বলো? এরকম করে ঝুলানো ছিল তো? ছিল কি ছিল না? মনে পড়ছে? দিস ইজ সান রিয়েক্ট। কেন করে? এটা সম্পূর্ণ রিয়াক্টিভকে সম্পূর্ণ রিয়াক্টিভ পাওয়ারটাকে সম্পূর্ণ অ্যাবজর্পশন করতে পারে। তাহলে আমরা রিডিউস করতে পারি ফ্যারাডে এফেক্টটাকে, কারণ কি আমরা সম্পূর্ণ মেন কি দেখতে পাচ্ছি, সব তো নটরাষ্ট্রের গোড়া হচ্ছে কে? রিয়াক্টিভ পাওয়ার। তো ওটাকে আমাকে অ্যাবজর্পশন করে সম্পূর্ণ রিডিউস করতে হবে ক্যাপাসিটরের ক্ষেত্রে। তো আমরা সম্পূর্ণ কি করব? সান রিয়েক্টর ইউজ করব। এক, সিরিজ কম্পেনসেটর। সিরিজ কম্পেনসেটর কি? প্রত্যেকটা সিরিজের সম্পূর্ণ ক্যাপাসিটরগুলোকে অ্যাড করে করে সম্পূর্ণ রিয়েক্টর প্রপার্টিকে সম্পূর্ণ কি ও ট্রান্সফার লাইনে সম্পূর্ণ ডিক্রিজ করতে পারে, ইনক্রিজ করতে পারে, যেমন তোমার রিকামে লাগবে। দু নম্বর কি? শর্টেন, যেটা সম্পূর্ণ ট্রান্সফার লাইনের ক্ষেত্রে আমরা কি করতে হবে? একটা রিডিউস করার জন্য লেন্থ ট্রান্সফার লাইনের সম্পূর্ণ হ্যাঁ বল, কোনটা কোনটা? দু নম্বরটা হচ্ছে সিরিজ কম্পেনসেটর। সিরিজ কম্পেনসেটর মানে হচ্ছে আমরা সিরিজে যদি সম্পূর্ণ ক্যাপাসিটর গুলো ইউজ করি, আমরা সিরিজে যদি ক্যাপাসিটর গুলো ইউজ করি কি হয়? সিরিজের ক্যাপাসিটর কি হয়? বাড়ে না কমে? হুম, কি আছে? কোথায় কি আলু আছে বলছো? হ্যাঁ, ক্লাসের মধ্যে আলু কোথায় দেখতে পাচ্ছ গো ভাই? মরেছে রে। আলু কোথায়? কে মাইক্রোফোন অন করে ফেলেছিলে? আর যাই হোক, ভুল হতেই পারে। আলুর দাম তো নেই এমনিতে, আমরা চাষিবাসি ঘরের মানুষ। ঠিক আছে, আমাদের মধ্যে কি হচ্ছে আমরা জানি, বাট এখন এইসব আলোচনা করার চোখের জল চলে আসবে। এনিওয়ে, যেখানে ছিলাম ট্রান্সফার লাইনে, রাইট? তো সিমিলারলি ট্রান্সফার লাইনে ছিলাম আমরা। তো আমি কি বললাম যে সিরিজ কম্পেনসেটর মানে ক্যাপাসিটর গুলো যদি সিরিজে অ্যাড করতে থাকি, আমরা সবাই জানি সিরিজের ফর্মুলা কি হয় ক্যাপাসিটরে। সিরিজের ক্যাপাসিটর ফর্মুলা কি? স্যার আবার সেই ছোটবেলাকার কাহিনী মনে করাচ্ছেন। স্যার সিরিজে যদি ক্যাপাসিটর গুলো থাকে, সিরিজে যদি ক্যাপাসিটর গুলো থাকে, রেজিস্ট্যান্সের প্যারালাল ফর্মুলা। হ্যাঁ কি না? কমে কি কমে না? কমে তো। তাহলে ক্যাপাসিটর পরিমাণটা যদি কমে যায়, রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে আমরা সম্পূর্ণ ইমপ্রুভ করতে পারবো। হুম, দিস দ্য কন্ডিশন। রিক কোশ্চেন করেছিল। ওকে, অ্যান্ড নেক্সট হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন মানে কি স্যার? ভোল্টেজ রেগুলেশন মানে স্যার যে কন্ডাক্টর যাচ্ছে স্যার, প্রত্যেকটা পার ইউনিটের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে, সে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটরের মধ্যে। সেটাকে আমরা সম্পূর্ণ রেগুলেট করতে পারি। তাহলে লেভেল অফ দ্য কি হবে, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে আমরা রেঞ্জটাকে একটা ডিজার্ভ করতে পারবো। 3 নম্বর হচ্ছে ইনক্রিজ দ্য লোড রিঅ্যাক্টিভ এই রিসিভিং ভোল্টেজ, এই রিসিভিং এন্ড আমরা যদি ইনক্রিজ করতে পারি লোডটাকে। দেখো এতক্ষণ ধরে আমরা কি পড়ে আসছি, লাইটলি লোড মানে কি, রিসিভিং এন্ডের লোডটা তো সম্পূর্ণ কি হয়েছে, কম আছে বলেই তো, মানে রিসিভিং এন্ডের লোডটা সম্পূর্ণ কম আছে বলে তো এফেক্টটা দেখা দিচ্ছে। ইয়েস অর নো? লাইট লোড এক্ষেত্রে দেখা যাচ্ছে না? আরে হ্যাঁ কি না বল রে? তো তাহলে আমি রিসিভিং এন্ডের লোডটাকে, লোড ভোল্টেজটাকে যদি বাড়িয়ে দিতে পারি, তাহলে আমার সম্পূর্ণ কি করতে পারে, আমরা সম্পূর্ণ ইমপ্রুভ করতে পারবো। আরে হ্যাঁ কি না বল রে? তাহলে ইনক্রিজ দ্য লোড, সম্পূর্ণ হেল্প ইমপ্রুভ করতে পারবো। এবার নেক্সট হচ্ছে গ্রাউন্ডিং, জিরো করতে হবে। গ্রাউন্ডিং মানে আর্থিং প্রপার্টি, যেটা যতক্ষণ ক্যাপাসিটি চার্জটা যখন সম্পূর্ণ ফ্লো করছিল, সেটাকে যদি আমি সম্পূর্ণ গ্রাউন্ডিং করে জিরো করে দিতে পারি, তাহলে সম্পূর্ণ এফিসিয়েন্সি করতে হবে। 6টা পয়েন্ট দিয়ে রেখেছি এফেক্টটা। পরীক্ষায় কিন্তু রিডিউস প্রসেসটাও পরীক্ষা জিজ্ঞেস করে 2 নম্বরে। ফ্যারাডে এফেক্ট কি? ফ্যারাডে এফেক্টের কজ কি? ফ্যারাডে এফেক্টের রিডিউস প্রসেস কি? 6 নম্বরের কোশ্চেন হয়। 3 2 2 2 3 দুগুণে 6। ঠিক আছে, এটা হচ্ছে মেন ফান্ডামেন্টাল। নাও কামিং, স্যার স্কিন এসে গেছে, স্কিন।
আমরা তো স্কিন তো সম্পূর্ণ যত্ন সহকারে করি স্যার। এখানে আমার ট্রান্সফার লাইনের স্কিন বলতে কি স্যার? হ্যাঁ, না সবের সঙ্গে সব পরিচয় রাখতে হবে। এখানে আবার একটা এফেক্ট পড়ছি স্যার। স্যার সেই এফেক্টটার নাম হচ্ছে, যার হচ্ছে স্কিন এফেক্ট। কি নাম? যেটা আছে স্কিন এফেক্ট। কে জানো স্কিন এফেক্ট কি? ধরো সাপোজ একটা বেসিক ভাষায় বলি, আমাদের ফেসের মধ্যে, ঠিক আছে, ফেসের মধ্যে যদি কোনো পিম্পল হয়, আমরা পিম্পলটাকে কখন একটু হাতে করে নখে করে উস্কাবো, সেটা করি। করি কি করি না? অনেকের এটা বোধ অভ্যাস রয়েছে, মেবি আমারই ছিল ছোটবেলায়। এনিওয়ে, তো পিম্পলটাকে যতক্ষণ না আমি সম্পূর্ণ এফেক্টেড দেখাচ্ছি, ততক্ষণ পর্যন্ত গালটা না টমেটোর মতন হচ্ছে না। ঠিক আছে, গাল দুটো না টমেটোর মতন হচ্ছে না। আমরা এফেক্ট করাচ্ছি কার জন্য? নখের জন্য। দিস দ্য লজিক। ঠিক তেমনি ট্রান্সফার লাইনে স্যার স্কিন এফেক্টটা কি? স্যার আমার হাতে না এইখানে সম্পূর্ণ পড়ে যাওয়ার পর না আমি মেডিসিন দিচ্ছি, তারপরে না আমি হাতে করে নখে করে উস্কাচ্ছি, নয় করে সম্পূর্ণ চামড়াটাকে তোলার চেষ্টা করছি। দেখলাম স্যার 7 দিনের জায়গায় 14 দিনও ছাড়ছে না। এফেক্ট। স্যার এটা তো মানুষ দেহের শরীরের মধ্যে স্কিন এফেক্ট বলছেন, ট্রান্সফার লাইনে কি এফেক্ট রয়েছে? দেখো স্কিন এফেক্ট জিনিসটা বলছি, শোনো। স্কিন এফেক্ট জিনিসটা খুবই ইন্টারেস্টিং। স্কিন এফেক্ট, ধরে নাও দ্যাট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ কন্ডাক্টর যাচ্ছে। ধরতে কি হয়? ধরতে কোনো বাধা নিষেধ নেই। এটা কন্ডাক্টর। এই কন্ডাক্টর কারেন্ট ফ্লো করছে রাইট সাইড টু লেফট সাইড বা লেফট সাইড টু রাইট সাইড, যে কোনো এক কন্ডিশন ধরে নাও কন্ডাক্টরে। কারেন্ট যখন ফ্লো করে তার অপোজিশনে কি ফ্লো করে? ইলেকট্রন। ইলেকট্রন। তাহলে সম্পূর্ণ এই কন্ডাক্টরটার মধ্যে যেমন কারেন্ট ফ্লো করছে, এই সারাউন্ডিং অফ দ্য সারফেসে একটা ইলেকট্রো ফিল্ড থাকে। সেই ইলেকট্রো ফিল্ডের মধ্যে কি হবে? ইলেকট্রো ফিল্ডের মধ্যে সম্পূর্ণ কি করবে বলতো? এই এসি কন্ডাক্টরে, ভালো করে শোনো স্কিন এফেক্টটা। এসি কন্ডাক্টরের ক্ষেত্রে সবসময় অলওয়েজ, এসি কন্ডাক্টরের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে যে সারাউন্ডিং দ্য সারফেস, কন্ডাক্টরে সারাউন্ডিং অফ দ্য সারফেসের মধ্যে ইলেকট্রো ফিল্ড ফ্লো হয়। মানে কারেন্ট যখন ফ্লো করছে মিডিলে কিছু থাকে না স্যার? মানে স্যার এটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের মধ্যে মিডিল পোর্শনটায় কিছু থাকে না, মানে ইলেকট্রন চার্জ কি থাকে না? না। এসি ট্রান্সফার লাইনের ক্ষেত্রে এই যে যেমন কন্ডাক্টরটা ফ্লো করছে কারেন্ট, এর সারাউন্ডিং মানে এর স্কিন, এর স্কিন কোনটা? এটা কন্ডাক্টর। এর গা কোনটা? এটা না। এর গা বরাবর সম্পূর্ণ ইলেকট্রো চার্জ প্রোফাইল গুলো সম্পূর্ণ থাকে। কিন্তু স্যার মিডিলে কিছু থাকে না। মিডিল মানে যে আমরা জানি ইন্টারনাল প্রপার্টি, এক্সটার্নাল প্রপার্টি। এক্সটার্নালি কোনো চার্জ প্রপার্টি থাকে না কন্ডাক্টরে, এসি কন্ডাক্টরের ক্ষেত্রে। কিন্তু স্যার ডিসির ক্ষেত্রে, ডিসির ক্ষেত্রে ম্যাগনিটিউড ডাইরেকশন সবার সমান, স্টেডি স্টেট, সেখানে সম থাকে। অর্থাৎ অর্থাৎ ভালো করে শোনো, ডিসির ক্ষেত্রে স্কিন এফেক্টের পরিমাণটা 0 হয়। মানে সব জায়গায় সমান। তুমি আমার কথা ফিল করতে পারছো সবাই? ফিল করতে পারছো সবাই ক্লিয়ারলি? ডিসি মানে কি? দেখো স্টেডি স্টেট, এদিকে তোমার সম্পূর্ণ কিছু একটা লিনিয়ারিটি, লিনিয়ার বলা ভুল, মানে স্টেডি স্টেট, তাই তো? তার মানে চেঞ্জ হচ্ছে না। এসি ক্ষেত্রে কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি পাচ্ছি, তার মধ্যে কি হচ্ছে? সারফেসের বরাবর সম্পূর্ণ, অর্থাৎ কন্ডাক্টরটার সারাউন্ডিং সারফেসে একটা ইলেকট্রন চার্জ প্রপার্টি রয়েছে, তার মিডিলে কিছু নেই। ডিসির ক্ষেত্রে সম্পূর্ণ প্রত্যেকটা পর্সনে মিডিল, সারফেস সব জায়গায় কিন্তু ইলেকট্রন চার্জ প্রপার্টি থাকে। ডিসিটা পরে আসছে। তাহলে সিমিলারলি ট্রান্সফার লাইনে এসি কারেন্ট ফ্লো করছে। এসি কন্ডাক্টরের ক্ষেত্রে যখন তোমার সারাউন্ডিং দ্য কন্ডাক্টর সারফেসে, সারফেস মানে আমার বডির মধ্যে স্কিন কোনটা? এটা স্কিন। এটা তাহলে কন্ডাক্টরের স্কিন কোনটা হবে? সারফেস। সারফেসের মধ্যে যখন ইলেকট্রন চার্জ প্রপার্টি ফ্লো করবে, তার ডাইরেকশন এদিকে যদি ফ্লো করে এদিকে ডাইরেকশন যায়, তার অপোজিশন ডাইরেকশন করার ফলে যে এফেক্টটা তৈরি করে, সেই এফেক্টের নাম হচ্ছে স্কিন এফেক্ট ইন আ ট্রান্সফার লাইন। আমার কথা ক্লিয়ার পেয়েছো না পাওনি? কে বুঝতে পারনি বলো আমাকে, বলো বলো বলো, কে বুঝতে পারনি? এদিকে আসো, দেখো স্কিন এফেক্ট কি বলছে। দ্য স্কিন এফেক্ট দ্য রেফার টেন্ডেন্সি অফ দ্য অল্টারনেটিভ কারেন্ট, দেখো লেখা রয়েছে, টু দ্য ফ্লো অফ দ্য predominantly near to the surface of the conductor। মানে এইটা দিয়ে কন্ডাক্টর বোঝায়। এই কুশল, নেহা, ভূমিকা, বিপাশা, রিক, কিরণ যারা আছো, দেবকল্যাণ, সব বুঝতে পারছো? তার মানে এখানে একটা কন্ডাক্টর যদি যায়, এইটা কন্ডাক্ট, এইটা কন্ডাক্টরটা ধরে নাও তোমার হাত, ইমাজিনই করো না এটা হাত, হাতের চামড়া কোনটা? এই গাটা উপরটা, এটার উপরটা, তাই তো? তাহলে কন্ডাক্টরের স্কিন কোনটা হবে? স্কিন কোনটা হবে? দিস ইজ দ্য সারফেস। ইয়েস,
শুধু উপরটা কেন হবে, নিচেটা হবে না? হ্যাঁ, একটা হাতের শুধুমাত্র কি একটাই ত্বক তালু থাকে নাকি? থাকে তো। তাহলে আমি ধরো সাপোজ এদিকে কারেন্ট ফ্লো করছে, তাহলে এদিক থেকে যদি কারেন্ট ফ্লো করে ভাই, আমাকে একটা কথা বলে, এর অপোজিশনে কি থাকবে? ইলেকট্রন প্রপার্টি থাকবে না? ইলেকট্রন প্রপার্টি থাকবে কি থাকবে না এদিকে? তাহলে ইলেকট্রন গুলো না, এই মিডিলে কোনো ইলেকট্রন প্রপার্টি থাকে না এসি সার্কিটের ক্ষেত্রে। তার ডেনসিটি প্রপার্টিটা কি হবে? কারেন্ট ডেনসিটি প্রপার্টিটা সম্পূর্ণ ইলেকট্রিক ফিল্ডটা সারফেসে থাকে। এই সারফেসে ইলেকট্রন চার্জ থাকে, সারফেসে ইলেকট্রন চার্জ থাকে, সারফেসে থাকে। তার জন্য বলছে উইথ দ্য কারেন্ট ডেনসিটি ডিক্রিজ দ্য এক্সপোনেনশিয়াল অ্যাজ দ্য ডেপথ অফ ইনক্রিজ অফ দ্য সারফেস। কি বুঝলে? ডেপথে না কিছু থাকে না। তার মানে আমরা বুঝতেই পারছি স্যার, এইটা যদি একটা কন্ডাক্টর হয়, এই কন্ডাক্টরের যদি মিডল পোর্শন ধরে নিই, এই মিডল পোর্শন ধরে নিই, এটা যদি কন্ডাক্টরের মিডল পোর্শন, তাহলে এই মিডল পোর্শনে কোনো কন্ডাক্টর প্রপার্টির ইলেকট্রন চার্জ থাকে না, থাকবে সম্পূর্ণ এই সারফেসে। এই ক্লিয়ার পেয়েছো? রেসপন্স করো। আমার আমার এত ইন্টারেস্ট দিয়ে বুঝাচ্ছি, তারপরে তোমার যদি রেসপন্স না পায়, আমার পথ ইচ্ছা করবে আমার? তাহলে সিমিলারলি সারফেস বরাবর যখন ইলেকট্রন চার্জ প্রপার্টি করবে, তাহলে আমাকে একটা কথা বলো, এদিকটা একটা কন্ডাক্টর চলে যাচ্ছে আর এদিকটা একটা কন্ডাক্টর চলে যাচ্ছে, তাহলে এই দুটো কন্ডাক্টরের মধ্যে যদি সম্পূর্ণ সারফেসের মধ্যে একটা এফেক্ট করবে কি করবে না? করবে কি করবে না বলো? স্বাভাবিক করবে স্যার, স্বাভাবিক করবে। তাহলে এই যে এফেক্টটার নাম হচ্ছে স্কিন এফেক্ট। স্কিন এফেক্ট। দেখো, তাহলে স্কিন এফেক্ট কি বলছিলে? আমরা স্কিন এফেক্ট স্যার বুঝতে পারলাম এসি কন্ডিশনের সারফেসের বরাবর হবে। ডিসির ক্ষেত্রে, ডিসির ক্ষেত্রে স্টেডি স্টেট তো স্যার কারেন্ট এরকম করে কারেন্ট ফ্লো করে, প্রত্যেকটা জায়গায় সমানভাবে কি হবে? তোমার কন্ডাক্টরে কারেন্ট ফ্লো করবে। তার মানে হোয়াই স্কিন এফেক্ট দ্য অকার্স ইন দ্য ট্রান্সমিশন লাইন? একটা ছবি দেখিয়েছি, দেখো, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ সবাই? ট্রান্সমিশন লাইনের ছবিটা কি বলছে? এইটুকু বলা হয় স্কিন ডেপ। পরের দিন আমি কিন্তু ফর্মুলা দিয়ে জিজ্ঞেস করবো ভাই, আমি এত ইন্টারেস্ট দিয়ে পড়াচ্ছি মানে ছেড়ে দেওয়ার পাত্র নয়, এটা তোমরা ভালোভাবে জানো। দিস ইজ দ্য, একটা কন্ডাক্টর ইমাজিনই করো, কন্ডাক্টরটা ভিতরে পোর্শনটা স্টিল রয়েছে, বাইরে অ্যালুমিনিয়াম রয়েছে। এটা পড়াবো পরবর্তীকালে, এখন শিখে রাখো। এটা অ্যালুমিনিয়াম থাকে। পরের দিন আমি একটা ছবি পাঠাবো, আমাকে কুশাল রাতের মধ্যে বলবে যে কন্ডাক্টরের ছবি পাঠানো, আর আগের দিন লং ট্রান্সফারের নোট রিমেম্বার করার দায়িত্ব তোমার। এবার দেখো, ভিতরে যে স্টিল প্রপার্টি রাখে, স্টিলটা মেকানিক্যাল স্ট্রেনটাকে ধরে রাখার জন্য। এবারে দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য স্কিন ডেপ, আর এটা কন্ডাক্টর পুরো প্রপার্টি। ওকে, আর এইগুলো দেখতে পাচ্ছ কারেন্ট ডেনসিটি রয়েছে না? রয়েছে তো। তাহলে এদিকে দেখো ক্রস সেকশন এরিয়া অফ দ্য কন্ডাক্টর এবং ফ্লো অফ দ্য কারেন্ট থ্রু দ্য সারফেস অ্যান্ড ওয়্যারটা সম্পূর্ণ মিডিলে কিছু আছে কি? মিডিলে কিছু আছে কি এর? নেই স্যার। Skin effect occurs because the electromagnetic field create the alternative current when the current flow, দেখো ভালো করে দেখো, when the AC flow to the conductor, the charging magnetic field around the current reduce the eddy current, মানে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ডারি কারেন্ট, যেটাকে আমরা বলে থাকি, দুটো কন্ডাক্টর এক্সপ্রেস বুঝিয়েছিলাম না, এটা তো প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট ধরে নাও, ইমাজিন করার জন্য। এখন কি হচ্ছে যে এডিস কারেন্ট যখন অপোজ করবে, সম্পূর্ণ মেন কারেন্টটা সারাউন্ডিং দ্য কন্ডাক্টরের সারফেস বরাবর চলে যাবে, নিয়ার টু দা সারফেসে চলে যাবে। যখনই সারফেস যাবে তখন হায়ার টু দা ফ্রিকোয়েন্সিটা কি হবে? অল্টারনেটিভ কারেন্টের জন্য মোর সম্পূর্ণ এফেক্ট দেখা যায়। কার জন্য হচ্ছে? তাহলে যত নষ্টের গোড়া হচ্ছে আবার কন্ডিশন এফিসিয়েন্সি। কারণ কি এফিসিয়েন্সি দ্যাটস মিন ওয়ান কাইন্ড অফ ফ্রিকোয়েন্সি। অল্টারনেটিভ কারেন্ট যত ফাস্ট ফ্লো করবে তত তোমার কি হবে? সম্পূর্ণ এফেক্টটা দেখা দেবে না? তাহলে সম্পূর্ণ এই যে কন্ডিশনটা দেখা যাচ্ছে সারফেস বরাবর যে কন্ডাক্টর কারেন্ট ফ্লো করছে, সেই এফেক্টটার নাম হচ্ছে স্কিন এফেক্ট। তাহলে স্যার ফ্যাক্টর কি রয়েছে, কোন কোন কারণের জন্য হয়? এক হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য কারেন্ট, শুধু এগুলো পড়ে রাখবে, থিওরি পড়লে এখান থেকে তোমরা পড়বে, আমি শুধুমাত্র কন্ডিশন গুলো বলছি, ফ্যাক্টর গুলো। স্যার কন্ডাক্টিভিটি অফ দ্য মেটেরিয়াল, ঠিক আছে? দ্য কন্ডাক্টিভিটি অফ মেটেরিয়াল মানে কি? যার কন্ডাক্টিভিটি হাই হবে রেজিস্ট্যান্স বডি কম হবে, কারেন্ট প্রসেসে ফ্লো করবে। ইয়েস অর নো? আর ইয়েস অর নো ক্যাচ করতে হবে না? ইয়েস। আচ্ছা, ইন্টারেস্ট পাচ্ছ এই সাবজেক্টটা পড়ে? আমি যে যেভাবে পড়াচ্ছি তোমাদেরকে, ইন্টারেস্ট পাচ্ছ না? সব ফিল করতে পারছো তো কেন হয়, কিসের জন্য? তাহলে কন্ডাক্টিভিটি তোমার সম্পূর্ণ যদি বেশি হয়ে যায়, রেজিস্ট্যান্স কম হবে, তো তাহলে কারেন্টের পরিমাণটা তো বাড়বে। কিন্তু আমরা সেটা কি চাইবো? চাইবো না স্যার। কন্ডাক্টিভিটি কম হোক, রেজিস্ট্যান্স বেশি রাখি, কারেন্টটা ফ্লো কম করাবো। সেটা অ্যালুমিনিয়াম কোপারের উপর ডিপেন্ড করে। সেম হচ্ছে ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টর। আচ্ছা, কন্ডাক্টরের ডায়ামিটারটার উপর ডিপেন্ড করছে তো, যত পরিমাণে বাড়বে কমবে তার উপর ডিপেন্ড করে কি হবে? ইলেকট্রিক চার্জ ইন্টেন্সিটি বেশি পরিমাণে বাড়বে কমবে? ইয়েস অর নো? ইয়েস অর নো?
ইয়েস, তার মধ্যে স্কিন এফেক্ট কত পরিমাণটা বেশি হয়ে যাবে। ধরো সাপোজ আমি তোমাদেরকে বলছি সিম্পল জিনিস, যে আমার বডির মধ্যে, ভালো করে শোনো কি বলতে চাইছি বেসিক ভাষায়। আমি ধরলাম আমি হচ্ছে সম্পূর্ণ আমার বডি রিপ্রেজেন্ট করছি, বডির মধ্যে হাতটা ধরছি, এই এত সরু। এবার আমার রেসপেক্টে এখানে আমি ধরে নিলাম এক্স ওয়াই জেড, কাকে ধরবো, আমি ধরে নিচ্ছি কুশালকে, সে কুশাল আর রোগা। আমি ধরে নিচ্ছি এখানে, ঠিক আছে, ভূমিকা, ঠিক আছে, ভূমিকা আমার এই হাতের চওড়া 3 গুণ হাতের চওড়া, মানে ধরে নাও একটা বিরাট বড় এরিয়া। তো আমার এই হাতের এরিয়াটা যদি আমি এদিক থেকে দেখি, হাত ছাড়ো তো ইয়ার, এখানে দেখো এই কন্ডাক্টরের যে এরিয়াটা কাছে, এই বোতলের মুখটা যেটা এরিয়া দেখতে পাচ্ছ, এই এরিয়ার ডেপথ দেখতে পাচ্ছ, নিশ্চয়ই এটার তো বেশি, হ্যাঁ কি না? তাহলে এর এফেক্টটা যেটা বেশি পাবো, এটা তো নিশ্চয়ই কম পাবো। হুম, রাইট। তাহলে সিমিলারলি সেম টু সেম এখানে এরিয়া ডেপথের উপরে ডিপেন্ড করে থাকে। এগুলো কিন্তু আমি কেন দিয়ে রেখেছি, কারণ কি আমি চাকরিজীবীতে এবং এই 5-6 বছর এক্সপিরিয়েন্সের স্টুডেন্টদের যেগুলো প্রবলেম হয়, ইন্টারভিউ ভাইবা, একটা কোনো প্র্যাকটিক্যাল ফিল্ডে চাকরি করছে, বলতে পারছে না, তার জন্য আমি নোটগুলোকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে রেখেছি, যাতে করে কোনো স্টুডেন্টের একটা পিন পর্যন্ত প্রবলেম যাতে না হোক ইলেকট্রিক্যালে। অ্যান্ড টেম্পারেচার, অবভিয়াসলি টেম্পারেচার ডিপেন্ড করবে, ঠিক আছে। মেটেরিয়ালটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, ঠিক। স্কিন ডেপথ কি, দেখো স্কিন ডেপথকে ডিনেট করা হয় কি, এটা কিসের সিম্বল, কিসের সিম্বল এটা, কিসের সিম্বল, কিসের সিম্বল এটা, ডেলের সিম্বল, ইয়েস ডেল। ভালো করে শোনো, এখানে পরীক্ষায় এই ফর্মুলাটাকে যত পারবে মুখস্থ করে নাও মন্ত্রের মতন করে। আমরা যেমন একটা উপবাস করলে সম্পূর্ণ ভগবানের নাম নিই, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে সেগুলো সম্পূর্ণ নাম নিতে হবে সবসময়, প্রতি পদে পদে। তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করলো ফ্রিকোয়েন্সি যদি ট্রান্সমিশন লাইনে বাড়ে, তাহলে আমার সম্পূর্ণ আমাকে বলতো স্কিন ডেপথটা কি হবে, এনিবডি, কে বলতে পারবে? যে বলতে হয় তাকে আমি আমার তরফ থেকে একটা সম্পূর্ণ 10 টাকা ডেয়ার মিল্কের চকলেট, ডেয়ার মিল্কের চকলেট 10 টাকা, যে বলতে পারবে এটা, আমি এতক্ষণ ধরে পড়ে এসেছি, বলো। আমি বলেছি ট্রান্সমিশন লাইনের ফ্রিকোয়েন্সি যদি বাড়িয়ে দিই, তাহলে সম্পূর্ণ ট্রান্সমিশন লাইনের যে কন্ডাক্টরের যে স্কিন এফেক্ট দেখা দিচ্ছে সেটা ডেপথ কি হবে? অপশন নাম্বার এ ইনক্রিজেস, অপশন নাম্বার বি হচ্ছে ডিক্রিজেস, অপশন নাম্বার সি নান অফ দি চেঞ্জ, এন্ড অপশন নাম্বার ডি অল অফ এই নান অফ দি অ্যাবভ। বলো কোনটা, ফটাফট অ্যান্সার দাও, ফটাফট অ্যান্সার। বিপাশা বলছে ইনক্রিজেস, বিপাশা বলছে ইনক্রিজেস, রিক বলছে ইনক্রিজেস, ভূমিকা কি বলছো? 10 টাকার ক্যাডবেরি কিন্তু, যা না ডেয়ার মিল্ক, হ্যাঁ রাইট, বলো কি, আরে উত্তর দাও না, ভুল হোক না, না পাবো না পাবো, উত্তর তো দিচ্ছি, কারো লেগে যেতেও পারে, তাই না? নেহা অ্যান্সার কি হবে? সব ইনক্রিজ, সব ইনক্রিজ, এফিসিয়েন্সি ইনক্রিজ, এটাও ইনক্রিজ, স্যার ইনক্রিজ বলছে তার ডিক্রিজ বলে দিই, তাই না? দেখো এদিকে আসো, লজিক আসো, এখানে কি লেখা আছে গো, ইনক্রিজ বলেছো তোমরা, আমি দেখবো ইনক্রিজ কিনা, ইনক্রিজ কিনা আমি দেখবো, যদি ইনক্রিজ যারা বলেছে তারা সবাই পাবে। সেম টু সেম ওমেগা মানে কি গো, 2 পাই এফ না, এখানে এফ তো আছে, হ্যাঁ কি না? ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছ, ডেপটা কমে যাবে, তার মানে কেউ পেলে না, কেউ চকলেটটা পেলে না, ঠিক আছে। তো স্কিন ডেপটা ডিক্রিজ করে। এবার পরীক্ষায় জিজ্ঞেস করে যে স্কিন ডেপ বা স্কিন এফিসিয়েন্সি কার কার উপর ডিপেন্ড করে, এক হচ্ছে এরিয়া, এক হচ্ছে ম্যাগনেটিক পারমিলিবিলিটি, 2 হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর 3 নম্বর হচ্ছে রেজিস্টিভিটি, সবের উপর ডিপেন্ড করে। এইগুলো কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেন দেবে 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 দেবে, ঠিক আছে। তো বি কেয়ারফুল। কনক্লুশন এখানে দাঁড়াচ্ছে যেটা আমি মুখে বললাম সেটার উপর ডিপেন্ড করছে, কার কার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। নাও কি রয়েছে লাস্ট টপিক আজকের ক্লাসে, স্যার প্রক্সিমিটি এফেক্ট, স্যার এতগুলো এফেক্ট কি করে ভুলে যাবো না তো আমরা, আমি তো ভুলানোর মতো করছি না যে ভুলে যাবে তোমরা। লাস্ট এফেক্ট আজকের ক্লাসের আমাদের, খুব ইন্টারেস্টিং ক্লাস হলো, এখনো এখনো ইন্টারেস্ট চলছে, আর 5-7 মিনিট নেবো যাতে করে আমরা প্রক্সিমেট এফেক্টটাকে নিয়ে ক্লিয়ার করে কমপ্লিট করতে পারি। আচ্ছা অ্যাপস থেকে সবাই আছে? ওয়াও, অ্যাপস থেকে কি আছে? রাজ ছেলে,
আজ গুগল মিটে জয়েন করো না কেন তুমি? কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করি বলে অনেক কিছু কনফিউশন গুলো তোমাদের ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে ভাই। গুগল মিটের লিঙ্ক আমি এই জন্যই দিই, স্টুডেন্টের সঙ্গে আমার অফলাইন ফিল হোক, ঠিক আছে? আমার এই জিনিসটাকে তৈরি করার চেষ্টা করছে সমস্ত স্টুডেন্টকে, সে লাইভ রেকর্ডের মান্থলি বেস যায়, গুগল মিটে জয়েন করো না। এনিওয়ে, এক সেকেন্ড দেখি তোমার দাদারা সব পরীক্ষা দিচ্ছে কি করছে একটু দেখে নি কতজন আছে। টোয়েন্টি মিনিটস লেফট ফর ইউর এক্সামিনেশন। যারা জিলেট ব্যাচে ফুল মক টেস্ট দিচ্ছ, অলরেডি তোমাদের 1:40 হয়ে গিয়েছে, ওকে? আর 20 মিনিট টাইম দেব, 20 মিনিটের মধ্যে ওএমআর সিট সাবমিট করতে হবে। বুঝতে পেরেছো? মমিতা, নেহা, চম্পা, মনিকা, সুদীপ, শান্তনা, সৃজা, আকাঙ্ক্ষা, ক্লিয়ার না? ওকে, এলাম দিয়ে দিলাম, কারণ কি আমি একসঙ্গে দুটো ক্লাস নিচ্ছি সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। প্রবলেম কিছু না, আমি অ্যাডজাস্ট করতে পারলে সলভ পসিবল, রাইট? এই তোমরা কিছু শুনে পেলে নাকি? কিছু শুনে না তো? যাই এদিকে আসো। নেক্সট হচ্ছে লাস্ট টপিক, যেটা হচ্ছে প্রক্সিমিটি এফেক্ট। প্রক্সিমিটি এফেক্ট কি? প্রক্সিমিটি এফেক্ট হচ্ছে, ধরে নাও দুটো জিনিস বোঝাতে হবে, জাস্ট ওয়েট। ওকে, we have assumed this, there are two conductor there, দুটো কন্ডাক্টর রেখেছি। দেখবে ট্রান্সফার লাইনের ক্ষেত্রে পাওয়ারকে একটা টাওয়ারের মধ্যে কোনোদিনও একদিকে পাওয়ার নিয়ে যায় না। কি একদিকে মানে স্যার? মানে সেন্ডিং এন্ডের পাওয়ারটা রিসিভিং এন্ড থেকে শুধুমাত্র নিয়ে যাবো সেরকম না, রিসিভিং এন্ড থেকে সেন্ডিংকে নিয়ে যাবো। মানে আলিপুরদুয়ার থেকে কুচবিহারে পাওয়ার নিয়ে আসবো, যেমন কুচবিহার থেকে আলিপুরদুয়ার একই টাওয়ারের মধ্যে অনেক সময় নিয়ে যাওয়া হয়। শুনতে পেয়েছো কি বললাম? মানে ইউনিডাইরেকশনাল নয়, বাই ডাইরেকশনাল। ধরে নাও এই কন্ডাক্টরটার সাইডে কালো কালারের মুখটা দেখতে পাচ্ছ, এদিকে কারেন্ট ফ্লো করছে, আর এই হচ্ছে এদিকে যাচ্ছে, একই টাওয়ারের মধ্যে, রাইট? একই টাওয়ারের মধ্যে। এবারে এই দুটো টাওয়ারের, একটা টাওয়ারের মধ্যে যখন দুটো কন্ডাক্টর আলাদা ডাইরেকশনে কারেন্ট ফ্লো করতে পারে, আবার একই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করতে পারে, পারে কি পারে না? এরকম ফ্লো করতে পারে, আবার এরকম ফ্লো করতে পারে, রাইট? আবার এদিকেও ফ্লো করতে পারে। তো আমার পজিশনের উপর ডিপেন্ড করে কন্ডাক্টরের পজিশন, কন্ডাক্টর কি হচ্ছে ডাইরেকশনের উপর ডিপেন্ড করে যখন কারেন্ট ফ্লো করবে, প্রত্যেকটা কন্ডাক্টরে কি হচ্ছে আমরা দেখলাম ম্যাগনেটিক ফিল্ড সারাউন্ডিং দ্য সারফেস থাকে। প্রক্সিমিটি এফেক্ট হচ্ছে যখন দুটো কন্ডাক্টরের সংস্পর্শে আসা ইলেকট্রন চার্জগুলো এই গা বরাবর আর এই গা বরাবর এসে এর ডাইরেকশন আর এর ডাইরেকশনকে অপোজ করবে, অপোজ, সেই অপোজের করে একটা হিট জেনারেট করে সেখানে একটা চার্জ প্রপার্টি এক্সট্রা করে তৈরি করে, যার এফেক্টটার নাম হচ্ছে প্রক্সিমিটি এফেক্ট। কি বললাম? proximity effect হচ্ছে that is the effect which is the provide of the two conductor রেসপেক্টে যে ইলেকট্রন চার্জ প্রোভাইড করলো তার রেসপেক্টে যে ফিনোমিনাল এক্সটার্নাল একটা ইলেকট্রন চার্জ ফ্লো করছে, সেটা তার এফেক্ট ট্রান্সফরমারে দেখা দিচ্ছে। দেখো এদিকে ছবি দেখো, ছবি দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একে ছবি দেখো ভালো করে, দেখতে পাচ্ছ সবাই ছবি? এদিক থেকে একটা কন্ডাক্টরের সাইড দিক থেকে কন্ডাক্টরের কন্ডাকশন আসছে, আর এদিক থেকে একটা কারেন্ট ফ্লো করছে। তাহলে এই দুটো কন্ডাক্টরের ক্ষেত্রে এদিকে যদি পজিটিভ চার্জ থাকে, এদিকে নেগেটিভ চার্জ থাকে, দুটোকে অপোজিশন করতে পারে, আবার দুটোকে অ্যাট্রাকশনও করতে পারে, আবার দুটোকে সম্পূর্ণ কি করতে পারে? রিপালশন করতে পারে, পারে কি পারে না? ডাইরেকশন অফ দ্য কারেন্ট রিমেইন ইন দ্য সেম, ঠিক আছে? এটা সেম ডাইরেকশনের জন্য, দেখো তো এটা দেখো তো, অপোজিশন ডাইরেকশনের ক্ষেত্রে হবে কি হবে না? আবার দেখো এইগুলো কন্ডিশন গুলো হচ্ছে, দুটো কন্ডিশন দেখলে ছবিটার মাধ্যমে। এবারে এইটা যে এফেক্টটা ঘটবে, ফ্যারাডে এফেক্টটা কি বলছে, এই প্রক্সিমিটি এফেক্টটা কি বলছে? এটা ছোট্ট একটা এফেক্ট। when the conductor carrying the magnetic when the conductor carry the high alternating voltage when the current the non uniform, কথাটা ভালো করে লিখে দাও, non uniform distribution across cross section area of the conductor, this effect will be proximity effect। মানে স্যার ইউনিফর্ম হবে না, তাহলে এই এফেক্টটা রেজাল্টেন্টটা কি করতে পারে? ইনক্রিমেন্ট করতে পারে অ্যাপ্রক্সিমেট রেজিস্ট্যান্সের প্রপার্টি, হিট লস করতে পারে, এবং কন্ডাক্টরের মধ্যে অনেক সময় কি হতে পারে? কারেন্টটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে পারে, তাহলে হাই স্কোয়ার লস হতে পারে। আরে হ্যাঁ কিনা রে?
তাহলে আমাকে রিডিউস করতে হবে তাহলে এই এফেক্টের মধ্যে। তাহলে সম্পূর্ণ দেখো কি বলছে এখানে, স্টেপ বাই স্টেপ যেমন মুখে বলছি তেমন লিখা আছে। দেখুন, টু কন্ডাক্টর অ্যান্ড মোর কন্ডাক্টর যখন প্লেস করবে নেয়ার মধ্যে ইচ আদার, একের ওপরে পড়ে, তখন একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে ইচ আদারের মধ্যে। ডিউ টু ইন্টারাকশন দ্য কারেন্ট ইচ আদার দিন দা কি হবে, সম্পূর্ণ ওর মধ্যে একটা গ্রেটার দ্যান কারেন্ট ইন্টেন্সিটি ফ্লো করবে, যেটা আমি তোমাদেরকে দেখালাম। সেই ডাইরেকশনটা সম্পূর্ণ মানে একটা সিম্পল জিনিস, এতক্ষণ ধরে বলছি সিম্পল একটা ওয়ে, যেই ওয়েটা কি ওয়ে স্যার, সিম্পল স্যার, একটা কন্ডাক্টরের মধ্যে সরি একটা টাওয়ারের মধ্যে বিভিন্ন রকম কন্ডাক্টর যায়, দুটো জায়গায় তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে। সেই কন্ডাক্টর প্রপার্টি সম্পূর্ণ লিঙ্কেজ ম্যাগনেটিক ফিল্ড থাকে, প্রত্যেকটার সঙ্গে ডাইরেকশন অপোজ করতে পারে, ডাইরেকশন সেম ডাইরেকশন থাকতে পারে। সেই ডাইরেকশনের রেসপেক্টে লিকেজ রিঅ্যাক্ট্যান্স গুলো বা আমরা বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, একে অপরকে সম্পূর্ণ অপোজ করবে, ডাইরেকশনে কাট করবে, যে ইএমএফ ইনডিউসের রেসপেক্টে একটা চার্জ প্রপার্টি তৈরি করবে। ওখানে তুমি ভিজুয়ালাইজেশন করতে পারবে না, অনেক সময় দেখতে পাবে ট্রান্সফার লাইনে গা দিয়ে গেলে ভীষণ আওয়াজ হয়, একটা চিং করে আওয়াজ হয়। বৃষ্টির পরিমাণে ছাতা নিয়ে যাও, লাগে লাগে না, দেখেছো কেউ ফিল করেছো? আমি তো অনেকবার খেয়ে গেছি। ঠিক আছে, যদি না হয় এটা এক্সাম্পল আমি বলে যাচ্ছি। কোনো সময় যদি কোনো সময় যদি রেল স্টেশনে যাও, রেল স্টেশনে যেতে যেতে তুমি প্ল্যাটফর্মে উঠবে, তার আগে দেখবে কন্ডাক্টর থাকে, 25 কেবি লাইন ক্যাটিনারি ওয়্যার থাকে, একটা ছাতা নিয়ে ফুটিয়ে নিয়ে যাবে, সম্পূর্ণ ছাতাটা ফুটিয়েছো, ফুটানোর পর সম্পূর্ণ সম্পূর্ণ কি করবে, বৃষ্টি পড়ছে, এবারে সম্পূর্ণ ছাতাটা ওই কন্ডাক্টরের কাছাকাছি যখন যাবে, তুমি যখন হাঁটছো, হাঁটতে হাঁটতে কি হচ্ছে, ওই যে হাতে যে স্টিকটা রয়েছে, রডটা, সেটা টাচ করো একবারটি, দেখবে তুমি হালকা করে ফিল মেহসুস করতে পারবে। ঠিক আছে, তার মানে কি, ইলেকট্রন চার্জ প্রপার্টি একে সংস্পর্শের ক্ষেত্রে এরিয়া রেসপেক্টে চার্জ প্রপার্টি তৈরি করে। তাহলে সিমিলারলি প্রক্সিমিটি এফেক্টটা কি, যখন কন্ডাক্টর যখন কারেন্ট ফ্লো করছে সম্পূর্ণ অপোজিশন এবং সেম ডাইরেকশনে যাওয়ার ফলে যে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং হচ্ছে একটা, তার এফেক্টটা সম্পূর্ণ ট্রান্সফারের মধ্যে এফেক্ট হয়। বুঝা গেল কি বললাম ক্লিয়ারলি? এই সাইলেন্ট কেন সব? আমি তো 1.5-2 ঘন্টার উপরে ক্লাসই নিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি বললাম, রিপিট করছি অবশ্যই, তার আগে একটু দেখে নাও। এখানে ডাইরেকশন দেখালাম যে একই ডাইরেকশনের উপর ডিপেন্ড করে কি হচ্ছে, এটা কারেন্টের ইন্টেন্সিটি, রেড কালারটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কারেন্ট ইন্টেন্সিটি, শুনতে পাচ্ছ সবাই? আর এটা এটা সম্পূর্ণ অপোজিশন ডাইরেকশনে কারেন্ট ইন্টেন্সিটি কি হচ্ছে, সিমিলারলি সারফেসের কাছাকাছি চলে যাচ্ছে। ঠিক আছে, তো এখন সম্পূর্ণ কি হচ্ছে, কারেন্ট ইন্টেন্সিটি সম্পূর্ণ কাছাকাছি আসছে, জিরো করতে পারবো, ব্যাপারটা মিনিমাইজ করতে পারবো। এবারে এইটা দেখো এফেক্টটা কার মধ্যে হচ্ছে, এখানে দেখো একটা ফর্মুলা লেখা রয়েছে, আর ডিসি মানে হচ্ছে সম্পূর্ণ স্ট্যান্ডফোর্ড টেবিল। ঠিক আছে, যেখানে আমরা সম্পূর্ণ এটা ডিসির ক্ষেত্রে রেজিস্ট্যান্স প্রপার্টি জিরো করতে পারি, কিন্তু এসি ক্ষেত্রে পসিবল নয়, এসি ক্ষেত্রে পসিবল নয়। এটা যে স্কিন এফেক্ট ফ্যাক্টর, এটা প্রক্সিমিটি এফেক্ট ফ্যাক্টর, এটা সম্পূর্ণ এফেক্ট দ্য কারেকশন ওহমিক লস। এই ফর্মুলাটা একটু স্টার মার্ক দিয়ে রাখো তো শর্ট কোশ্চেনের জন্য, পরীক্ষা যদি জিজ্ঞেস করে যে প্রক্সিমিটি এফেক্ট যদি কমাতে হয়, যদি আমি ট্রান্সফার লাইনে যদি লেন্থ কমিয়ে দিই বা বাড়িয়ে দিই, তাহলে কি এফেক্ট হতে পারে, এখানে দেখো কনস্ট্রাকশন এর উপর ডিপেন্ড করে লেখা রয়েছে, এটা ফর্মুলার মধ্যে করতে হবে। এবারে এফেক্টটা কার জন্য হয়, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা শর্ট কোশ্চেন জিজ্ঞাসা, একটা ফ্রিকোয়েন্সির জন্য হবে, ফ্রিকোয়েন্সির পরিমাণটা ইনক্রিজ করলে, ডায়ামিটার পরিমাণটা বাড়লে তাও হবে। স্ট্রাকচারটা, স্ট্রাকচার বলতে স্যার কি, স্যার এই ভালো করে শোনো, ওই যে বলছিলাম না কিছু কিছু জিনিস সম্পূর্ণ মন্ত্রের মতন মুখস্থ রাখতে হয়, মনে রাখতে হয়। এইটা না, এ সি নয়, এস আর, এ এস সি আর, ঠিক আছে। অ্যালুমিনিয়াম, এবার কি ব্যাপার, এটা ফুল ফর্ম কেন এরকম দিয়েছে, কেন স্ট্যান্ডার্ড কি দিয়েছে, एस सी एस आर হয় না, क्या हो गया इधर, ए सी एस आर, কি ব্যাপার, কি ফুল ফর্ম দিয়েছে, এ সি এস আর হয়, এ এস সি আর হয় না, রং, মাই মিস্টেক। আমরা যে ট্রান্সফার নাম হচ্ছে এ সি এস আর, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্স, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্স। বলো।
ও মাই গড, একটু দাঁড়াও তোমার। ওকে, সরি। তো ব্যাপারটা হচ্ছে দেখো, যেটা বলছিলাম, এটা হচ্ছে কি বলতো, এসিএসআর হয়, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেনফোর্স, যেটা পরের ইউনিটে আমরা ভালো করে পড়বো। মানে স্টিল রেনফোর্স কন্ডাক্টরের মধ্যে অ্যালুমিনিয়ামও থাকবে এবং স্টিলও থাকবে। এবং এটা কেন ইউজ করি, এটা এপেক্ষে সলিড কন্ডাক্টরের তুলনায় এসিএসআর কন্ডাক্টরটা সারফেসের উপর ডিপেন্ড করে স্ট্যান্ড থাকে বলে সেটা সম্পূর্ণ স্ট্রাকচার ইউজ করি। মানে আমরা অনেক রকম কন্ডাক্টর ইউজ করি, আমি সলিড পার্টের কন্ডাক্টরটা যতটা এফেক্টেড করে সেটা যদি আমি স্ট্যান্ড তোমার সলিড কন্ডাক্টরটার জায়গায় যদি দেখো এফেক্ট অফ দ্য মোর অফ দ্য সলিড স্টেট, সলিড কন্ডাক্টর, আমি সলিড কন্ডাক্টরের তুলনায় যদি আমি সম্পূর্ণ এসিএসআর কন্ডাক্টর ইউজ করি তার এফেক্টটা বেশি হয়, সেটা বলতে চাইছে। মেটেরিয়ালটা অবশ্যই ডিপেন্ড করে। অ্যান্ড হাউ টু রিডিউস দ্য প্রক্সিমিটি এফেক্ট, কিভাবে আমরা রিডিউস করবো, আমরা এসিএসআর কন্ডাক্টরটাকে ইউজ করলে আমরা রিডিউস করতে পারবো। দেখো এখানে লেখা আছে এসিএসআর, আগেরটা ভুল ছিল একটা, মাই মিস্টেক, সরি সরি। এ দেখো এসিএসআর অ্যালুমিনিয়াম কোর স্টিল রিনফোর্স দিকে আছে, অ্যালুমিনিয়াম কোপার, আমরা অ্যালুমিনিয়াম স্টিল কোপার রিনফোর্সও বলতে পারি, বা এগুলো ফুল ফর্ম সব লিখিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু এখানে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিনফোর্স বলে থাকি, এখানে স্টিল বা কোর স্টিলও বলতে পারি। ওকে, এটার জন্য আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে এফেক্ট, যে কাজ কি, কি কন্ডাক্টর ইউজ করে আমরা সম্পূর্ণ রিডিউস করতে পারবো প্রক্সিমিটি এফেক্টটাকে, এটা এফেক্টটা পড়তে হবে। যেমন নোটে রয়েছে, আর এই করোনা জিকে, এই করোনা জিকে আমরা পরের ইউনিটে পড়বো, এটা সম্পূর্ণ ভাইটাল, পরীক্ষায় আমি এখনো বল দিচ্ছি, না পড়িয়েই বল দিচ্ছি 99.9% ইম্পর্টেন্ট। এটা পরের ইউনিটে রয়েছে, এখন এখানে পড়াবো না। যেখানে দেখতে পাচ্ছ ভিজুয়ালেশন, আগের দিন দেখাচ্ছিলাম, ভীষণ ইন্টারেস্টিং জিনিস, বুঝতেই পারবে না কি করে হচ্ছে, কিন্তু আমি যখন বুঝিয়ে দেবো না জিনিসটা, বলে হ্যাঁ আইসি স্যার বুঝেছি, ঠিক আছে। এইসব এফেক্ট গুলো জানতে হবে, এমনকি ইঞ্জিনিয়ার মানে শুধু মুখস্থ করে নাম্বার পাওয়াটা নয়, ভিজুয়ালেশন, ঠিক আছে। কেমন লাগলো ক্লাসটা বলো, ইন্টারেস্ট পেয়েছো সবাই, যা যা টপিক গুলো পড়ালাম বলো। আজকে আমাদের এখানে মানে 4টে টপিক পড়ানোর কথা ছিল, আমি 4টে টপিক কমপ্লিট করলাম। কার ডাউট প্রশ্ন বলো, ইন্টারেস্ট পেয়েছো তো? কতজন টিকেছো? ক্যা বাত হে, মাত্র 4-5 জন ঠেকলে আর, হ্যাঁ, 10-15 জনের মধ্যে 4-5। হুম, বলো। স্কিন ডেপথ ছিল, স্কিন এফেক্টের এক্সপেক্টেড ফর্মুলাটা আমি রিপ্রেজেন্ট করিনি ওখানে, স্কিন এফেক্টকে এপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করি। ডেল্টা বাড়লে কারেন্টটা বাড়বে, ইয়েস। ডেপথ বাড়ছে না, আমি একটা ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করে দেবো, দেখতে হবে ওখানে। ওখানে স্কিন এফেক্টের ফর্মুলাটা হবে সম্পূর্ণ জিটা, জিটা মানে ইটা নয়, জিটা সিম্বল, জিটার এক্সপেক্টেড স্কিন ডেপথের ফর্মুলাটা নিয়ে আসা হয়, ঠিক আছে। এবারে ফ্রিকোয়েন্সি পরিমাণটা বাড়লে স্কিন ডেপথ বাড়বে, স্কিন ডেপথ যত বাড়বে তত ফ্রিকোয়েন্সি মানে তোমার কি করতে হবে, রিডিউস, স্কিন এফেক্টটা কি হবে, রিডিউস করতে হবে না, হ্যাঁ কি না বলো। ধরো একটা এরিয়া, এদিকে দেখো, এদিকে দেখো, এটা একটা কন্ডাক্টরের ডেপথ, ডেপথ কোনটা, এইটুকু ডেপথ তো, এটুকু ডেপথ তো, তাহলে তুমি এই ডেপথের পরিমাণটা ধরে নাও, এইটা কন্ডাক্টর এই ডেপথটাকে বাড়িয়ে দিয়েছো, তাহলে স্কিন এফেক্টটাকে রিডিউস করতে পারছো না। মানে এইটা হচ্ছে তোমার, ধরে নিচ্ছে আমি, এটা কি ছিল, ডেল, ডেল, তাহলে এই ডেলের পরিমাণটা যত বাড়াচ্ছ, স্কিন ডেপ বাড়াচ্ছ, জিটার পরিমাণটা তত বেড়ে যায়। কেন বলতো, সরি, জিটার ভ্যালুটা কমে যায়, স্কিন এফেক্টটা কমে যায়, এটা হচ্ছে স্কিন এফেক্ট। আমার কথা বুঝতে পেরেছো কি বললাম? মানে এই যে স্কিন ডেপথটা যত পরিমাণে বাড়াবে, স্কিন ডেপথটা বাড়ালে স্কিন এফেক্টটা পরিমাণটা কমে যায়,
এটা কার উপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির উপর। ফ্রিকোয়েন্সি পরিমাণটা যত পরিমাণে বাড়ছে স্কিন ডেপথের পরিমাণটা কি হচ্ছে? কমে যাচ্ছে না? হ্যাঁ, ওই ওই এই কোনটা রেসপেক্টে বাড়বে স্কিন এফেক্টটা? রিডিউস রিডিউস করলে কোনটা রিডিউস করবে? স্কিন ডেপথটা? স্কিন ডেপথটা রিডিউস করবে। দেখো, হ্যাঁ ফ্রিকোয়েন্সি যদি কমে যায়, ধরো সাপোজ, বলছি ধরো সাপোজ ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, স্কিন ডেপথ কি হবে? বাড়বে না? তাহলে স্কিন ডেপথ বাড়ছে মানে কি ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে? এখানে কি হচ্ছে, এই জায়গায় পজিশন ছিল, স্কিন ডেপথটা বাড়িয়ে দিলাম মানে কি এটা বেড়ে গেল, তাহলে কি হচ্ছে ইয়ে তোমার কি হচ্ছে, স্কিন এফেক্টটা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে না? আবার বেড়ে যাচ্ছে। আবার ভালো করে বলছি, স্কিন এফেক্টটা কি? স্কিন এফেক্টটা কি? আমি বলছি স্কিন এফেক্টটা কি? স্কিন এফেক্টটা হচ্ছে কন্ডাক্টরের সারফেসে বরাবর যে ইলেকট্রন প্রপার্টি রয়েছে সেটাকে সম্পূর্ণ এফেক্টে দেখাচ্ছে স্কিন এফেক্টে তো। হ্যাঁ, তাহলে সেটাকে রিডিউস করতে হবে। তাহলে আমার এইটুকু এরিয়ার মধ্যে যে পরিমাণে এফেক্টটা হচ্ছে, যদি আমি এই এরিয়াটা ধরি, এর মধ্যে এরিয়াটা নিশ্চয়ই স্কিন এফেক্টটা বেশি হবে। হবে কি হবে না? তাহলে আমি কি করছি, স্কিন ডেপথটাকে এই জায়গায় পজিশন ছিল, তাহলে স্কিন ডেপথটাকে বাড়িয়ে দিলাম। স্কিন ডেপথটা বাড়াচ্ছি মানে কি রিডিউস করতে পারছি না? হুম, তবে এটাই তো আমি একটা পরের দিন আবার বুঝিয়ে দেবো দরকার পড়ে। ডাউট থাকলে আমি ক্লাস নেবো, কোনো চাপ নেই। ঠিক আছে, আমাকে বলো যতটুকু টপিক পড়ালাম আজকে ক্লাসে কেমন লাগলো, ইন্টারেস্ট পেয়েছো? বুঝতে পেরেছো কুশাল? শেষ পর্যন্ত আছো? নেহা, রাজ, আকাশ, ভূমিকা, ক্লাসে বুঝতে পেরেছো না? চারটে টপিক ক্লিয়ার হয়ে গেল না? কেউ যদি জিজ্ঞেস করে কোনো জায়গায় সম্পূর্ণ ফাইট করতে পারবে। বাট হ্যাঁ, কাউকে দেখাতে যেও না, আমার মধ্যে আছে, আমার মধ্যেই থাকবে, সেটা আমি যেখানে দরকার এক্সপ্লোর করার দরকার আমি সেখানেই দেখাবো। ঠিক আছে, তো সেই জন্যই বলি এরকম করে ফুল ক্লাস আমি তোমাদেরকে দিতে থাকবো আপ টু পুরো 6 সেমিস্টার পর্যন্ত। জিরো পোটেন্সিয়াল থাকলেও আমি সেই স্টুডেন্টটাকে আমি তৈরি করার চেষ্টা করবো। আমার কাছে ওই কন্টেন্ট বড় কথা নয়, আমার কাছে সম্পূর্ণ সিলেবাস শেষ করা বড় কথা নয়, আমার কাছে সাজেশনটা বড় কথা নয়, আমার কাছে বড় কথা হচ্ছে এটা যে স্টুডেন্টটা জিরো হয়ে আসছে, তাকে সম্পূর্ণ এফিসিয়েন্সলি তৈরি করতে হবে। এটাই নলেজ আমার কাছে। ঠিক আছে, এনিওয়ে, রাতের দিকে তোমাদের মেশিনের নিউমেরিক্যাল প্রবলেম করাবো। ঠিক আছে, আজ যার কি শনিবার রোববার দুটো করে ক্লাস নেওয়ার চেষ্টা করি, কিন্তু কালকে শরীরের কন্ডিশনের জন্য আমি সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি। বাট স্টিল আজকে আমি পুরো ফুল এনার্জেটিক রয়েছি। ঠিক আছে, তো আমি তোমাদের এখন যে ক্লাসটা হয়ে গেল, এরপর রাতের দিকে আমি নিউমেরিক্যাল প্রবলেম করাবো মেশিনে। সময় সাপেক্ষে জয়েন করে নিও, আমি টাইম বলে দেবো গ্রুপে। ওকে, তো আজকে আমি অ্যাপস থেকে এন্ড আপ করছি। যদি ক্লাসগুলো তোমাদের বেনিফিট হয়ে থাকে, বুঝতে পারো, অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো পরবর্তীকালে। যে কোর্স রিলেটেড সম্পর্কে যারা কোর্সে এখন জয়েন করতে চাইছো, অবশ্যই অ্যাপস ইনস্টল করো, ডিসক্রিপশনে রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল জয়েন কর নাও। আর নেক্সট ক্লাসে অবশ্যই আরো ইন্টারেস্টিং হতে চলেছে, তার জন্য চোখ রেখো আমাদের ইউটিউব চ্যানেলটাকে। দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। সুস্থ থেকো, ভালো থেকো, আর রিভিশন করে আসো। থ্যাংক ইউ সো মাচ টু অল।